হচ্ছে যে বাস দেরি করছে। হ্যালো ওখানে কি ট্রাফিক এভরিওয়ান। হয়? আচ্ছা, আফ্রিদি আমাকে জিজ্ঞেস করতেছিল এখানে ট্রাফিক হয় কিনা। হ্যাঁ, এখানে ট্রাফিক হয়, আর ট্রাফিকটা ধরো তোমার মানে অফিস আওয়ারে আর অফিস যখন শেষ হয় তখন হালকা হুম। ট্রাফিক হয়, বাট খুব একটা না। আচ্ছা, আমি ইন্ট্রোটা করে নিই আর কি। হ্যাঁ, হ্যালো সবাইকে, ওকে। নবনুর পডকাস্টে সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, এই তো আমাদের সিজন 2 এপিসোড 53। আর আমাদের আজকের গেস্ট আফ্রিদি। আফ্রিদির কাছ থেকে তার পরিচয় শুনবো তার নিজ মুখে। Where Oh no, Afridi, come back. Oh, there you were. সরি। আমি এক্সট্রিমলি সরি। আমি That's fine. হ্যাঁ, বলতে আমরা এটা থাকা অবস্থা অন্য কিছুতে যাওয়া যায় না। আই ডিডন্ট নো দ্যাট। সো yes. ওকে। আচ্ছা, আমরা আফ্রিদির মুখ থেকে আফ্রিদির পরিচয় শুনবো। আফ্রিদি কি করতেছে, বর্তমানে কি নিয়ে ব্যস্ত, সবকিছু। ওকে, আমার নাম তো বলেই দিয়েছেন অধরা দিদি। আমার নাম শেখ সাইফ আহমেদ আফ্রিদি। আমি কারেন্টলি বাংলাদেশে আছি এন্ড বাংলাদেশের নাগরিক। এন্ড আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অনার্স ফোর্থ ইয়ারে এবার। আমি নাট্যকলা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। ছোটবেলা থেকে আহ, মানে গানের প্রতি একটা আকর্ষণ ছিল এবং গান শিখেছি, তো গানের একটা বেস ছিল এবং কালচারাল সব অ্যাক্টিভিটিস এর দিকে মন ছিল বিধায় হয়তোবা এই ডিপার্টমেন্টে এখনো সার্ভাইভ করে যাচ্ছি, থ্যাঙ্কফুলি আল্লাহর রহমতে। না হলে হয়তোবা কখন নক আউট হয়ে যেতাম। তো এই হচ্ছে আমার অবস্থা। আমার গ্রামের বাড়ি নড়াইলে। আমার ফ্যামিলি সহ আমার আপব্রিঙ্গিং সব ঢাকাতেই হয়। তারপরেও গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে, প্রতি বছরই যাওয়া হয়। আই মিস দোজ ডেজ। তো এই তো আমার ইন্ট্রো, শর্ট ইন্ট্রো এটা। আচ্ছা, ওয়াও, হ্যাঁ, তুমি অনেক কিছু বলে ফেললা এই শর্ট ইন্ট্রোর মধ্যে। আচ্ছা, তোমার তো তাইলে বড় হওয়া মানে জন্ম কোথায়? জন্ম কি নড়াইলে নাকি আমার জন্ম নড়াইলে, ঢাকায়? মানে আমি নানার বাড়িতেই জন্ম হয়েছি, আমার জন্ম। আম্মু তখন নানার বাড়িতেই ছিলেন। আব্বু যেহেতু চাকরি করতেন হ্যাঁ, ঢাকায়, সদরঘাটে, সো আমাকে হ্যাঁ। মানে আম্মু সহ হচ্ছে আমাকে নানা বাড়িতেই প্রথম মানে আমার বয়স যখন 2.5 বছর 3 বছর তখন হচ্ছে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়। আম্মু সহ আব্বু ঢাকায় সেটেল হয়। হ্যাঁ, আব্বু তো আসলে আব্বুর ফ্যামিলির বড় আচ্ছা। ছেলে, দ্যাটস ওয়াই হচ্ছে সবকিছু নিয়ে সেটেলমেন্টে একটু সময় লেগে গেছে। তো দ্যাটস ওয়াই আমার হুম, হুম। জন্ম নড়াইলে, আবার আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকায়। তোমার স্কুল কলেজ কোথায় ছিল? আচ্ছা, আমার স্কুল কলেজ আমরা হচ্ছে তখন পুরান ঢাকায়। আমার স্কুল ছিল হ্যাঁ। হচ্ছে প্রথম সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কিন্ডার গার্ডেন। ওটা হচ্ছে মানে বয়েজ এন্ড গার্লস কম্বাইন। এন্ড পরে ক্লাস 1 থেকে হচ্ছে ইসে সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজে। ওখানে ক্লাস 7 পর্যন্ত আচ্ছা, পড়েছি। এরপরে হচ্ছে আচ্ছা। আবার মানে আব্বু যেহেতু সরকারি চাকরি করেন, সো চাকরির হুম, সুবাদে হুম, আব্বুকে হুম। অনেক জায়গায় পোস্টিং যেতে হয়। সো দ্যাটস ওয়াই পরে গিয়ে হচ্ছে মিরপুরে শিফট হই আমরা। দেন ওখানে মণিপুর স্কুলে পড়ি। তো আমার এসএসসি মণিপুর স্কুল থেকে। এরপর আবার কলেজ হচ্ছে মোহাম্মদপুর মডেল কলেজ থেকে। তোমার মিরপুরে ব্রাঞ্চ কোনটা ছিল মণিপুরের? ব্রাঞ্চ 2 ইব্রাহিমপুরেরটা। আচ্ছা, ইব্রাহিমপুরেরটায়। হুম। ও, 14 আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি আমি পুলিশ কলেজে ছিলাম তো এইজন্য ব্রাঞ্চ জিজ্ঞেস করছি। কোনটা? তুমি মণিপুরে ছিলা? আমি শহীদ আমি শহীদ পুলিশ শহীদ স্মৃতিতে মিনার? ছিলাম। ইয়া, হ্যাঁ, পড়োশি। হ্যাঁ। এইজন্যই যে মিরপুর শুনে হচ্ছে আমি মিরপুরে অনেকদিন থাকা হয়েছে, তো তো একটু ভালোবাসা চলে আসছে মিরপুরের প্রতি, হ্যাঁ। আলগা একটা প্রেম। না, মিরপুরের প্রতি টান আছে, যথেষ্ট টান আছে আমার এখনো। মিরপুরে আমরা এখন নাই, আমরা এখন আবার শিফট হয়ে হচ্ছে তোমার পিছিয়ে চলে আসছি, এটা কি বলে, আবার পুরান ঢাকাতে চলে আসছি। মানে এখন আবার সদরঘাটেই থাকা হয়। আচ্ছা, তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি হয়েছে আর কি আমাদের। ঢাকার ভিতরে তো কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে আসলে। কয়েকটা জায়গায় বলতে অনেক জায়গায়। ইভেন শুধু পুরান ঢাকার মধ্যে আমরা যে কতগুলো বাসা চেঞ্জ করছি, ইউ হ্যাভ নো আইডিয়া। মানে হয় না যে বাঙালিরা বলে 12 মাসে 13 পার্বণ, আমাদের ওই হ্যাঁ, হ্যাঁ। 12 12টা বাসা 13টা বাসা চেঞ্জ করা লাগতো। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, এটা আম আমি এরকম আমি কলেজে হচ্ছে যে ঢাকায় যখন আসছিলাম তোমার হুম। কত সালে? সালটা মনে নেই এক্সাক্টলি। তো ১ম এ আমি হোস্টেলে ছিলাম, বুঝছো? তারপরে
হোস্টেলের পরে হচ্ছে তোমার ওই মানে হোস্টেলে খাবার দাবার মিলতেছিল না। হুম। তারপর হোস্টেল ছেড়ে দিলাম। হোস্টেল ছেড়ে দিয়ে হচ্ছে এরপরে একটার পর একটা আমি হচ্ছে 2.5 বছরে মনে হয় আমি 8-10টা বাসা চেঞ্জ করছি। ওহো, এটা হয় ওই যে মানে মাইন্ড যতক্ষণ না হচ্ছে সেটেল ডাউন হচ্ছে কোথাও গিয়ে, শান্তি না পাচ্ছি, হ্যাঁ, মানে পেটের শান্তি হ্যাঁ, মনের শান্তি সব মিলায় যদি না মিলে তখন এরকম হয় আর কি। হ্যাঁ, আমি জীবনে একটা জায়গায় মনে হয় থেকে শান্তি পাইছি, সেটা হচ্ছে আমি লাস্ট মানে ক্যালগেরি আসার আগে যেই বাসাটায় ছিলাম, আমি ওই বাসাটা আমার মনে হয় যে একটা হোম হোম ফিল আছে। মানে ওইটা মিস করি। মানে এখানে আসি, নিজের বাসা আছে, কিন্তু দ্যাটস নট মাই হোম। এরকম আর কি, যে এটা আমার নিজের বাসা মনে হয় না, যে ওই টানটা কাজ করে না, যে সারাদিন পরে বাসায় যাচ্ছি একটু। আচ্ছা, তোমার স্কুল কোনটা ছিল? আমার স্কুল, আমার আমার বাবাও সরকারি চাকরি করতো, তো আমার স্কুল হচ্ছে আচ্ছা। আমার ছোটবেলায় আমার প্রাইমারি হচ্ছে যে মানে 1-2 একটা স্কুলে, 3 আরেকটা স্কুলে, 4-5 একটা স্কুলে, 6-7 আরেকটা স্কুলে, তারপর 8-9-10 আরেকটা স্কুলে। গুডনেস। আঙ্কেল চাকরি করতেন বলতে এখন করেন না, মানে রিটায়ারমেন্ট? মানে এখনো করে, এখনো আছে চাকরিতে, কিন্তু আচ্ছা আচ্ছা মানে এখনো রিটায়ার্ড হননি আর কি, এখনো রিটায়ার আচ্ছা করেনি। আচ্ছা। তো এই আর আঙ্কেল কি, কিসে আছেন? যে হ্যাঁ, আমার এই যে এই চেঞ্জেস, যে মানে চেঞ্জ করতে হয় ছোটবেলা থেকে এক স্কুল থেকে আরেক আরেক স্কুলে, হুম, হুম। এটা আমার কাছে একটা এংজাইটি, যে নতুন মানুষের সাথে আবার নতুন করে কথা বলতে হবে, নতুন জায়গায় যাব। ও মাই গড! মেন আমার মানে আমার সব থেকে বড় অ্যাংজাইটি কাজ করে এবং আমার ট্রমা কাজ করে এটা যে হয় না যে মানুষ কিসে ভয় ভয় পায় বেশি, আমি বেশি ভয় পাই হচ্ছে নতুন মানুষের সাথে কমিউনিকেট করার। আমি অলওয়েজ ছোটবেলা থেকে ভয় পাইতাম ইয়েস, এবং আমার অলওয়েজ একটা ফোবিয়া কাজ হ্যাঁ, করতো যে আমি মনে হয় কথা বলতে পারবো না, আমি মনে হয় খুব একটা বেশি ফ্লুয়েন্ট না। হুম, এন্ড ইট ইজ ট্রু, আই ওয়াজ নট ভেরি ফ্লুয়েন্ট এট অল। মানে আমি মানে ইংলিশ বাদ দাও, বাংলাতেই আমি প্রপারলি কথা বলতে পারতাম না, আমার তোতলা যেত। মানে তুমি যদি এখনো নোটিস করো হুম, কোথাও কোথাও গিয়ে আমি পাম্বলিং করবো দেখবা। তো আমার ওই যে কথা না বলতে বলতে এরকম হয় যে ক্লাসের একদম কর্নারে চুপচাপ করে একটা ছেলে বসা, মানে আমি আমার বাসায় খুবই কি বলে আহ, মানে বাসায় আমি আমার বস, মানে আমারে কে চালায়, আমি বাসায় চালাই এমন অবস্থা। চিল্লা চিল্লি লাফালাফি হ্যাঁ, খেলাধুলায় হই হুল্লোড়, মানে একেবারে লুটোপুটি অবস্থা। বাট স্কুলে গেলে কিংবা হ্যাঁ, বাসা থেকে বাইরেই যখন আমি যাই আউটসাইড ওয়ার্ল্ডে আমি টোটালি ডিফারেন্ট একটা পার্সন। মানে আমাকে কেউ তখন আর বুঝতেও পারে না, শুনতে মানে আমি আমার এক্সিস্টেন্স যতক্ষণ না মানে বলবো বা মুখে বলছি বা আমার অ্যাক্টিভিটিস আমি শো করছি ততক্ষণ আমাকে কেউ দেখতে পাবে না, মানে আমি এত ইনভিজিবল ওয়েতে থাকতাম অলওয়েজ, টিচারদের সামনেও। হ্যাঁ, সেইম। মানে এটা আমারও হয়। আমি মানে কারোর সাথে যে কথা বলবো, মানে যে আইসা আমার সাথে কথা বলবে, আমি তার সাথে কথা বলি। এছাড়া আর কারোর সাথে কথা বলতে পারি না। মানে নিজে থেকে গিয়ে যে কনভারসেশন চালাবো, আই ডোন্ট হ্যাভ দ্যাট স্কিল, যে আমি একদমই ইভেন কাঁচা এরকম ওটাতে। হয় যে বলে যাবো, তারপর আমি গিয়ে কথা বলবো না যতক্ষণ না সে আসবে আমার সাথে কথা বলতে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তোমাকে নিয়ে, তুমি তো এখন বর্তমানে চিটাগাং থাকো, চট্টগ্রামে তো থাকো। তুমি কি হলে থাকো, না বাইরে বাসা নিয়ে না, থাকো? মেসে থাকি, হ্যাঁ বাইরে, মানে ধরেন আহ আরো কয়েকজনের সাথে একসাথে মেসে থাকি আর কি। আচ্ছা, হলে থাকো না কেন? হলে থাকি না, এই যে একটু আগে যেগুলো বলছিলাম, এটা একটা মেজর ইস্যু। আমি কমিউনিকেট করতে পারি না, প্লাস হচ্ছে আমার হল লাইফটা কেন জানি আমি যখন দেখলাম যে হল লাইফটা আসলে, আমি প্রথমে এসে অবজার্ভ করেছি এবং আব্বু সহই এসে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছিলেন আব্বু আব্বু থেকে। তো হল লাইফটা আমি দেখলাম যে হুম, এটা আসলে আমি সার্ভাইভ করতে পারবো না। মানে আমার মতো একদম ঘর হুম, কোনো মানুষ যে আসলে বাসায়ও, আমি হুম। যখন বাসায়ও ছিলাম আমাকে কেউ জোর করেও বের করতে পারতো না। ইনফ্যাক্ট আমি ফ্রেন্ডদের সাথেও বের হতাম না, খুব খুব প্রয়োজন ছাড়া। তো এরকম একটা ঘর কোনো মানুষ, হলে থেকে, হলের তো একটা আলাদা এনভায়রনমেন্ট, এতগুলো মানুষ একটা রুমে, মানে মিনিমাম 4 জন। ছেলেদের রুমে তো জানোই, মেয়েদের রুম যা হোক একটু সুন্দর থাকে বা তোমাদের তো হচ্ছে একটু গণরুম আছে না? গণরুমে তো প্রথম বছর তো রুম পাবা না। হ্যাঁ এটাই বলছি, গণরুমে তো আরো অবস্থা খারাপ, গণরুমে তো এতগুলা মানুষ, সেখানে একজন কথা বলতেছে, ধরো হ্যাঁ, একজন গালি দিচ্ছে, একজন স্মোক করছে, একজন প্রেম করতেছে, তো মানে এনভায়রনমেন্টটা জাস্ট ইমাজিন করো। আমি টোটালি আমার ডিফারেন্ট পার্সোনালিটির সাথে যায় এটা তো। মানে আমি ওই জন্য ভাবছি যে আমার একটু টাকা বেশি খরচ হোক, তারপরেও আমি মেসে থাকি। এবং ট্রু, মেসে বেশি খরচ হয় সবকিছু মিলায়, বাট আই ক্যান ম্যানেজ। মানে আমার কাছে হচ্ছে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আগে।
মানে আমি যদি যতক্ষণ সুস্থ আচ্ছা, না থাকতে পারবো কাজ করে মজা পাই না। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে ওই যে তুমি তাইলে তো তোমার নিজের মেন্টাল হেলথ নিয়ে অনেক কনসার্ন, যেহেতু বলতেছো যে আমি মেন্টাল স্যাটিসফ্যাকশনটা প্রায়োরিটি দিচ্ছি। অনেক আগে হয়তো ছিলাম না কখনো, বাট আস্তে আস্তে হয়েছি, স্পেশালি চিটাগং এ আসার পর হয়েছি। মানে যতক্ষণ বাসা ছেড়েছি, বাসা ছাড়ার পর থেকে হচ্ছে হ্যাঁ, আমার মধ্যে অনেক, কি বলে, আমি বলবো যে আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে। আচ্ছা। আ মানে তো তুমি হচ্ছে চিটাগং গেছো কত সালে আসলে? তো এই যে 20 সাল থেকে, এখন 20 সালে যখন এসে ভর্তি হইলাম 3 মাস পরেই তো করোনা শুরু হইলো। তো কোভিড এই যে শুরু হইলো, পরে আবার বাসায় চলে গেলাম না, এরপরে ধরো আবার আসছি দুই আচ্ছা। হাজার একুশের যে লাস্টের দিকে। তো ওভাবে ধরতে গেলে এ মা, তুমি 21 অনেক জুনিয়র। হ্যাঁ আমি অনেক জানি। আমার সেশন হচ্ছে তোমার 19-20। আচ্ছা, কেন আচ্ছা। আমার দেখি হ্যাঁ, একটু হ্যাঁ, বুড়া মনে অনেক হয়? জুনিয়র। হায় হায়। না, না, বুড়া কেন মনে হবে? তুমি চিরতরুণ, চিরযৌবন। কচি। না, এই যে মিমস গুলো আসে না আমার সামনে, যে বিইং আন্ডার 25 years old বাট স্টিল লুকিং, সরি, বিইং আপ আপ হচ্ছে 25 years old বাট স্টিল লুকিং আন্ডার 25 ইজ আ বিগ ফ্লেক্স। হ্যাঁ মানে ইয়াং দেখতে হচ্ছে সবচেয়ে বেশি বড় ফ্লেক্স লাগে আমার। তো এই ফ্লেক্সটা আমি এখনো কাজে আচ্ছা। লাগাচ্ছি। হ্যাঁ, তুমি নিজের যত্ন নাও, তুমি নিজের মেন্টাল হেলথ নিয়ে সচেতন, তুমি নিজে রান্না করে খাচ্ছো। তারপরে হচ্ছে মানে নিজে রান্না করলেও তুমি সবসময় চেষ্টা করতেছো হচ্ছে তেল মসলা কম দিয়ে, মানে যতটা স্বাস্থ্যসম্মত ভাবে খাওয়া যায়। তুমি এই সবকিছু এক্স্যাক্টলি। নিয়ে অনেক সচেতন। এটা মানে এটা কি বাসা ছাড়ার পরে হইছে নাকি বাসায় থাকার সময়ও এরকম ছিল? মিক্সড অ্যাকচুয়ালি। আমি যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে আমাদের বাসায়, আহ, মানে আমি আমাদের এলাকায় যদি বলি যে ওই দক্ষিণে এলাকায় যেগুলো হুম, মানে নড়াইল, লোহাগড়া, খুলনা, তো এই হুম। এরিয়ার মানে তুমি যে কালচার চিন্তা করো না, মানে কুইজিন গুলোতে হচ্ছে তেল মশলা খুব একটু মানে খুব একটা বেশি ইউজ করা হয় না। তুমি যদি এই পাশে সিলেট কিংবা আচ্ছা। হচ্ছে চিটাগং চিটাগং সিলেট, এরা কিন্তু আবার তেল মশলা খুব বেশি খায়। ইভেন আমি দেখছি এটা সত্যি যে পুরান চিটাগং এ এসে ঢাকায় আমি, এরকম। হ্যাঁ পুরান ঢাকাতেও এরকম। মানে এই যে ঢাকা থেকে এদিকে এসে মানে ঢাকা সিলেট চট্টগ্রাম এই পাশে এরা এরা হচ্ছে খুব আহ বিলাসী। হ্যাঁ মানে খুব তেল মশলা বেশি খরচ করে। আমি জানি না এদের টাকা পয়সা বেশি কিনা, সরি, বাট এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণ সাইডটাতে, মানে এই যে রাজশাহী এই পাশে পাবনা এই পাশে খুলনা এই সাইডটা না, এরা হচ্ছে খুব মিতব্যয়ী এবং যথেষ্ট হচ্ছে তোমার ইয়ে করে খরচ করে। আমি কি একাই আছি লাইফে? হ্যালো হ্যালো। খালি সময় কেউ চলে গেলে হচ্ছে কথা বলতে হয়। আফ্রিদি, তুমি নাটক করে কি শিখলা? তুমি ড্রামে পড়ে কি শিখছো? আল্লাহ, তুমি যে হুট করে চলে যাবে আমি তো বুঝি নাই। এখন এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি হয়তো বা কিছু একটা এখানে ইম্প্রোভাইজ করে দিতাম। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তো হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে ইম্প্রোভাইজ যে মানে, করতে হয় তুমি তো জানো না যে কথা বলতে হয়, কথা থামানো যাবে না লাইভে। সরি, তো আমাদের বাসায় হচ্ছে তেল মশলা এমনিতে কম খাওয়া হইতো সবসময়। আর আম্মু হচ্ছে আমাদেরকে কখনো ওয়েস্ট করা শেখায় নাই খাবার। তো ধরো রাতের কোনো খাবার বেঁচে গেছে, সেটাকে আমরা সকালে অন্যরকম ভাবে হয়তো প্রেজেন্ট করে দিয়েছে আম্মু আমাদের সামনে, বলে যে কি খাবি না হ্যাঁ, এটাই খাইতে হবে। হ্যাঁ, খাবি না মানে কি, হ্যাঁ। খাবি না মানে কতটা খাবি না, তোর এইটাই খাইতে হবে। তো আমরা খাইতাম, তো আমাদের অভ্যাস হয়ে গেছে ওইভাবে। আর মেসে আসার পর থেকে বা চিটাগং আসার পর থেকে আমি মানে ওই যে বললাম না অনেক চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে কিভাবে হচ্ছে কম খরচে ম্যানেজ করা যায়, কিভাবে কম খরচে ভালো ওয়েতে থাকা যায়। তো এই জিনিসগুলো যখন আমার মধ্যে হুম, উপলব্ধি চলে আসছে, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এটার অল্টারনেটিভ কি আছে, মানে তেল কম দিয়ে একটু দেখি, ট্রাই করে দেখি। তো আস্তে আস্তে আমি হচ্ছে এগুলো হুম, ইমপ্লিমেন্ট করেছি। এখন না যে একদিনে হচ্ছে এগুলো অভ্যাস হয়েছে। যেমন আমি যদি বলি আমি মিষ্টি খাওয়ার পোকা বলতে গেলে, মানে আমি আমার সামনে যদি কেউ যদি এসে মিষ্টি আনে, যে কয় ধরনের মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, এনিথিং, পেস্ট্রি, ডেজার্ট আইটেম যাই হ্যাঁ। বলো না কেন, আমি জাস্ট পাগল এগুলো খাওয়ার জন্য। বাট সেই আমি এখন জাস্ট চিনি ছাড়া জিনিসপত্র খাই সব। হালুয়াতে চিনি দেই না, এই তোমাকে পায়েসে একজন চিনি দেই না। কমেন্ট করছে, সাদিক রহমান বলছে যে আফ্রিদি ভাই ইজ এ রিয়েলি গুড কুক।
থ্যাংক ইউ সাদিক। ও হচ্ছে জুনিয়র আমাদের, প্লাস হচ্ছে মানে আমরা একই ডিবেট ক্লাবে, আমাদের ডিসিইউ মানে হুম। ডিবেটের ক্লাব চিটাগং ইউনিভার্সিটি। তো এখন আমি ক্লাব কন্টিনিউ করছি না আমার একাডেমিক প্রেশারের কারণে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করেছিলাম। যাই হোক, তো হুম। ও, আচ্ছা ওদেরকে আমি সেভাবে খাওয়াইতে পারি নাই, আমি আবার খাওয়াবো, আমার খুব ইচ্ছা। তো এই যে যেটা বলছিলাম যে সেই আমি কিভাবে আচ্ছা। হচ্ছে চিনি ছাড়া জিনিসপত্র বানানো যায়। তো আমি অলরেডি খুঁজছিলাম যে গুড় দিয়ে, খেজুর দিয়ে, হ্যাঁ, তাল মিশ্রি হুম। বা এই টাইপের যেগুলো হেলদি। এন্ড তুমি যদি আমাদের কালচারেও আরে মানে তাল একটু দেখো মিষ্টির না, কথা বললা? হ্যাঁ, তুমি আমাদের কালচারের কথা চিন্তা করো একবার। আমাদের কালচারেই কিন্তু আসলে এটা অনেক অনেক বছর আগ থেকে চলে আসছে, এই যে গুড়ের সন্দেশ, গুড়ের মিষ্টি। চিনির ইমপ্লিমেন্টেশন তো আসলে অনেক পরে গিয়ে আসছে। এবং এইগুলোর যে একটা স্মেল, হ্যাঁ। এইগুলোর যে একটা আলাদা তৃপ্তি, মানে আমার সামনে যদি কেউ নলের গুড়ের সন্দেশ রেখে দেয় বা রসের কোনো পিঠা প্রেজেন্ট করে, তার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো, মানে জোকস অ্যাপার্ট, বাট ও এত হচ্ছে আমার ফেভারিট। তো আচ্ছা। এইভাবে করে হচ্ছে আস্তে হ্যাঁ, আস্তে এই যে তাল আমার মিস্ত্রির কথা যে আসছে, আমি আমি হচ্ছে তাল মিস্ত্রি ইমাজিন করতেছি ছোটবেলায়, যে এটা তো বড় হওয়ার পরে খুব একটা আর দেখা হয়নি। এখন দেখা যায় না, এখন আসলে দেখা যায় না। এগুলো হইতেও তো হবে বলো। আমাদের তুমি ইয়ে চিন্তা করো, মানে চাষাবাদের যে ইয়েটা, গ্রাফটা, সেটা তো আস্তে আস্তে কমতেছে। And চাষাবাদ করবে এমন জমি হুম। তো আর নাই। এবং সরকারের পক্ষ হুম। থেকে এই ধরনের কোনো ইয়েও করা হয় না, হ্যাঁ, সে প্রণোদনাও দেওয়া হয় না। তো তাদের যদি ওরকম ভাবে আমরা ইয়েই না করি, প্রোভাইড না করি, তাহলে তো আসলে এই চাষাবাদ গুলো হবে না। এবং এই যে যে আমাদের যা যা ছিল খাবার দাবার, সবগুলি তো চলে যাচ্ছে আস্তে আস্তে, কিছুই আমরা পাচ্ছি না আর। হুম। সব হুম। আর্টিফিশিয়াল হুম। 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 জিনিস। হ্যাঁ, সবকিছুই মানে ঘুম থেকে ওঠার পর থেকেই সব আর্টিফিশিয়াল জিনিসই তো খাচ্ছি আসলে। যে মানে পিওর কোনো জিনিস মানে খাওয়ার কোনো পসিবিলিটি নাই এই এই মুহূর্তে বা এই সময়ে। এই যে ঘুম থেকে উঠা থেকে শুরু করে তুমি তোমার স্মার্টফোন, তারপর হচ্ছে তোমার ওই প্লাস্টিকের বোতলে পানি, তারপর ওই যে প্লাস্টিকের কন্টেনারে ইয়ে, মানে প্লাস্টিকের গ্লাসে হচ্ছে পানি খাওয়া। এরপর হচ্ছে আবার যাচ্ছ তুমি ক্যাম্পাসে, ওখানে গিয়েও তুমি খাচ্ছ কি সব খাবার, মানে আহ, নাই ওই, ওই যে যে একটা বিলংনেস থাকে না নিজের আসল রুটের প্রতি, ওই জিনিসগুলো আমরা এখন আর পাচ্ছি না। এটা পসিবল না আর মনে হয়, আস্তে আস্তে যাচ্ছে গা পুরা। হ্যাঁ, এটা 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 আসলে পসিবল না। ওই রুটে ফেরত যাওয়াও এটা সম্ভব না। মানে ছোটবেলায় আমাদের জাঙ্ক ফুড কি ছিল? যে স্কুলে আসা যাওয়ার সময়, মানে যারা গ্রামে বড় হইছে, আমরা আমরা গ্রামে যারা বড় হইছে আরকি। হুম, যে স্কুলে আসা যাওয়ার সময় ছিল হচ্ছে যে ৳১ দিয়ে ৪-৫ টা লজেন্স বা ৫০ পয়সা দিয়ে ২ টা লজেন্স। আর মাঝে মধ্যে exactly। একটু কটকটি, হ্যাঁ, আর মাঝে আর মধ্যে আইসক্রিম। মানে গ্রামে। তারপরে হচ্ছে দ্যাটস যে, অল। হ্যাঁ, বুড়ির চুল যেটাকে আমরা বলি, হাওয়াই মিঠা, বুড়ির চুল বা যেটাই বলো, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের স্কুলে জাঙ্ক ফুড ছিল। বাট এখনকার জাঙ্ক ফুড তো পুরাই চেঞ্জ, মানে কি বলে, পাস্তা, নুডলস, মানে কি বলবো, বার্গার। pizza, এগুলো আমি খাইও না, সেগুলো আমি নামও আসলে আমার ফ্লুয়েন্টলি মুখ থেকে আসছে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তুমি বললা যে তোমার গান শেখা হইছে। তো এই গান শেখাটা, এটা ছোটবেলা থেকে যেহেতু শিখছো, এটা কার জন্য মানে কে অনুপ্রাণিত করছে তোমাকে? আঙ্কেল না আন্টি, যে কে বলছে যে তোমাকে গান শিখতে হবে? আচ্ছা, এটার বিহাইন্ড দ্য সিন হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু স্টোরি আছে। সেটা হচ্ছে, আমি বললাম না আমি খুব লাফাঙ্গা একটা ইয়ে ছিলাম ঘরের মধ্যে। তো আমার চিল্লাচিল্লি জায়গায়, মানে গলায় হচ্ছে ঘরে টিকতে পারতো না কেউ। ইভেন মানে তখন তো হুম। বিটিভি ছিল, অলওয়েজ টিভিতে। তো বিটিভিতে যে কয়টা বিজ্ঞাপন দিত, যে না 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 না, তারপর হচ্ছে আমার হাতে জাদু আছে, তারপরে ওই যে আহ, প্রাণ সরিষার তেল, মানে এই যে যে বিজ্ঞাপন গুলা হইতো না, এই বিজ্ঞাপন গুলো হচ্ছে হ্যাঁ। আমার মুখে মুখে আসতো। মানে আমি যখনই শুনতাম, শুনে শুনে হচ্ছে ইয়ে করতাম, এবং ওগুলাই হচ্ছে গাইতাম এবং সারা দিন গাইতে থাকতাম। এবং এই যে চলে আ- গেছে আমারই মন, তুমি আছো তাই, মানে এই যে নস্টালজিক কিছু হ্যাঁ। ব্যাপার স্যাপার না, মানে এগুলো যখন গাইতাম, আব্বু হচ্ছে আমার প্রতি মানে আব্বু এই জিনিসটা ইয়ে করছে, নোটিস করছে করছে ফার্স্ট, যে আচ্ছা ছেলে তো ভালোই ইয়ে করে, এর দেখি গান শিখাই। তখন আমার বয়স 4.5 বছর, ধরো 4 বছর কি 5 বছর এরকম, কেজিতে আমি তখন, হ্যাঁ, আচ্ছা। কিন্ডার গার্ডেনে পড়ছি। তো আব্বু তখন বাফাতে ভর্তি করে দিল, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে। আম্মু আবার খুব ঘোর বিরোধী এটা, মানে আম্মু কেন, ওই যে
আমাদের নানাদের ফ্যামিলিতে সবাই হজ করা, তো তো খুব মানে এগুলোতে সেরকম একটা ইয়ে না, ইন্টারেস্টেড না। সবাই বলে যে হ্যাঁ এইগুলা করে কি করবে, হ্যাঁ এগুলা কেন করবে। তো ওই একটা মানে হ্যাঁ ধর্মীয় একটা কনজারভেশন ছিল। তো আব্বু আবার খুব মানে কি বলে, আব্বু খুব জলি মাইন্ডেড পার্সন, তো আব্বু আবার এগুলো খুব পছন্দ করতো। আব্বু হ্যাঁ আমাকে বাবা ভর্তি করালেন। এরপরে হচ্ছে গান শেখা, ছোটদের কোর্স সেটা শেষ করলাম। এরপরে হচ্ছে আবার রবীন্দ্রসঙ্গীতের কোর্স শেষ করেছি। এরপরে উচ্চাঙ্গ শেষ করেছি। হুম এরপর যখন বড় হয়েছি তখন নজরুল ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, মানে নজরুল গীতির উপরেও কোর্সটা শেষ পর্যন্ত করা হয় নাই, মানে শেষে পরীক্ষাটা দেওয়া হয় নাই, ওই যে এসএসসি তখন চলে আসছে। তো ছিলাম আমি ছোটবেলা থেকে, আমার এই ক্লাস 9-10 পর্যন্ত একটা লং জার্নি ছিল। যদিও মাঝখানে একটা ব্রেক ছিল লম্বা সময়ের, 3-4 বছরের, সেটাও আচ্ছা আরেকটা কাহিনী। আচ্ছা, কি কাহিনী বলা যাবে? আচ্ছা, কাহিনী আচ্ছা হচ্ছে পানি খেয়ে নাও, ওই তারপর বলো, পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও। ইয়েস, পানি খেয়ে নাও। পারলে আচ্ছা, হচ্ছে কাহিনী যে হচ্ছে, তুমি কিচেনে গিয়ে চা বানাইতে বানাইতেও কথা বলতে পারো। না আমি একটু আগে হচ্ছে আমার খাবার শেষ করছি, মানে আমি খাবার বানাই খাইছি। আমি দেখলাম যে তোমার যেহেতু দেরি হচ্ছে, আমি ততক্ষণে খাবারটা খেয়ে ফেলি, পরে দেখা যাবে রাত হয়ে যাবে। তো ওই যে হুম। আমার হচ্ছে তোমার এই যে নাক, তুমি নোটিস করছো কিনা জানি না, আমার নাক কিন্তু বাঁকা। হ্যাঁ, আমার নাক কিন্তু বাঁকা, এবং বাঁকা এই আরে পাশটা না, আমি পুরা এভাবে হচ্ছে জানতাম ভিতরে। না, আমি এটা নোটিস করি নাই, সরি। আচ্ছা, ইটস ওকে। তো ভিতরে হচ্ছে পুরা মাংস তোমার এরকম, ওই যে পলিপাস বলে না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পলিপাসের হ্যাঁ। হচ্ছে পুরো মাংস ভিতর দিয়ে হচ্ছে বাড়া, এবং আমার আমার এক সাইড পুরো বন্ধ, কিন্তু আগে দুই সাইডই বন্ধ ছিল। এখন এখন একটা ইয়ে আচ্ছা। করে ক্লিয়ার করেছি। তো আমার ভেতরে আছে মানে পুরো জ্যাম হয়ে গেছিল ক্লাস 2-তে, আমি তখন মানে শিশু কোর্স হুম যখন শেষ করছি তখন আর কি। আমার টিচার একদিন হুম হচ্ছে, উনি আমাকে খুব পছন্দ করতেন, কারণ আমি অলওয়েজ হচ্ছে স্ট্যান্ড করতাম, মানে হয় ফার্স্ট হইতাম নাহলে সেকেন্ড হইতাম গানের পরীক্ষাগুলোতে, যা যা ইয়ারলি তারপরে হুম হাফ ইয়ারলি যে পরীক্ষাগুলো হইতো। তো স্যার আমাকে দেখে বললেন যে তোমার তো ইসের সমস্যা, পলিপাসের সমস্যা, তো তোমার আসলে তুমি যদি গান মানে কন্টিনিউ করো, তোমার মানে হেলথের উপর প্রেশার পড়বে। কারণ এগুলো হচ্ছে পরে গিয়ে গলায় প্রেশার পড়ে, মানে তুমি যদি ইয়ে না করো, মানে এখন যদি অপারেশন না করো, বা এখন যদি এটা তুমি হুম কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমার ঝামেলা হবে পরে গিয়ে। কারণ এটা অ্যাকচুয়ালি ট্রু, হুম মানে হুম শ্বাস নিতে কষ্ট হয়। মানে নাক যদি দুইটাই বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। সব শ্বাস আমার মুখ দিয়ে নেওয়া লাগে। হ্যাঁ এইটা হওয়ার হুম পরে আব্বু খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেল, পরে আর বাধ্য হয়ে আর শিখালো না, মানে অফ করে দিল। ক্লাস 2 থেকে প্রায় ক্লাস 6-7 পর্যন্ত আমার গান শেখা বন্ধ একদম, মানে হুম বন্ধ হুম। বলতে আব্বু ভেবেছে যে অপারেশন করিয়ে তারপর এটা কি ইয়ে করবে। তো এবার অপারেশনের জন্য আচ্ছা। যখন অনেক জায়গায় যাওয়া হলো, হসপিটাল থেকে বেশিরভাগ জায়গায় রেকমেন্ডেশন এরকম আসছিল যে এখন অপারেশন করালে এটা আবার হবে, কারণ এগুলো হইলে হচ্ছে আবার হয়। হ্যাঁ এগুলো তো মাংস, ভিতরে এটা বের করে দিলেও এটা আবার বাড়ে। তো আপনি হ্যাঁ একটু বড় হোক, মানে আফটার 18, মানে অ্যাডাল্ট যখন হয়ে যাবে, যখন আর সব ওর বোনস গুলা প্রপার স্ট্রাকচারে চলে আসবে, তখন হচ্ছে আপনি অপারেশন করেন। তো এই করে করে আর কি হুম হলো, আর হুম অপারেশনের প্রবলেম। এখন আমার তো আসলে খুব ওই যে বললাম না, আমি কেন এত হচ্ছে কি বলে নিজেকে গুটায় নিছিলাম, কিংবা হচ্ছে ইন্ট্রোভার্ট হয়ে গেছি বেশি, এইগুলার কারণে। আমি যখন দেখলাম হ্যাঁ যে আমি কালচারাল দিক থেকে একটু সরে আসছি, কিংবা হচ্ছে আমার গান যেটা আমার খুব পছন্দের, যেটা আমার খুব ভাল লাগে, আমার মন থেকে আসে, সেগুলো আমি আর করতে পারছিলাম না। হ্যাঁ। So, তখন ওই সময়টা হচ্ছে আমার খুব আচ্ছা। স্ট্রিক্ট কাটছে। তো আফটার মানে ক্লাস 7 এসে হচ্ছে আমি 7-এর মাঝখানে, হ্যাঁ 7-এর মাঝখানে এসে, তো হুট করে আমার মাথায় আসছে যে না, আমি তখন আমরা মিরপুরে শিফট হয়েছি। তখন মিরপুরে গেছি। হ্যাঁ আরো সাইকোলজিক্যালি আমি খুবই কি বলবো, খুবই হতাশ, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড অ্যাকচুয়ালি। কারণ আমি আমার পুরান ফ্রেন্ডদেরকে ফেলে আসলাম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল 2-3 জন, কারণ সবার সাথে তো আর মিশতাম না। তো ওদের সাথে ফ্রেন্ডশিপ নাই, বা দূরে আছি। আহ এদিকে আবার নতুন স্কুল, নতুন সারাউন্ডিংস। তো মিরপুরে হচ্ছে দাফার একটা শাখা ছিল, আছে আর কি এখনো। তো হ্যাঁ ওটা আমার একদিন চোখে হ্যাঁ পড়ছে। হ্যাঁ। হ্যাঁ, মিরপুর 2 নম্বরে আছে, 11 নম্বরেও আছে, দুইটাই। তো আমার চোখে পড়ছে, চোখে পড়ার পরে না আমার মন থেকে একটা ইয়ে আসছে যে না, and আমি যদি মইরাও যাই, আমার গান শিখতে হবে। দরকার হলে গান গাইতে গাইতে আমি রক্ত পড়ে মরে যাক, হ্যাঁ মরে যাই, কিন্তু তারপরে আমি গান ছাড়বো না, আমার গান এখন শিখতেই হবে। তো একদম জেদ করে, ফ্যামিলি ওই সময় আব্বু আম্মু দুইজনেই হচ্ছে আর শিখতে দিবে না এরকম, কারণ ওর মানে আমাকে খুব ভালোবাসে, বেশি ভালোবাসে আর কি, আর বড় ছেলে। তো আচ্ছা। তোর ক্ষতি হয়ে যায় এরকম আর কি। বাট আমি খুব জোর করে হচ্ছে তখন শেখা শুরু করি। তো তখন গিয়ে হ্যাঁ হচ্ছে একদম ডেডিকেটেডলি শিখি, এবং কখনো বাদ দিই নাই, মানে কন্টিনিউয়াসলি
ইয়ে করে গেছে, কন্টিনিউ করে গেছে। তো স্টিল নাও এখন তো ভালোই আছে না আমি। এরপরে হচ্ছে এটাকে এক পাশটাকে হচ্ছে কোন রকম ইয়ে করিয়েছিলাম, অপারেশন করিয়েছিলাম, অপারেশন করিয়ে ওটাকে কমানো গেছে। থ্যাঙ্কফুলি ওই পাশটা বাড়ে নাই, বাট আরেক পাশ একদম এখনো জ্যাম। সো আমার যা মানে কাজ কর্ম আমার এক পাশ দিয়ে নিতে হয়, এবং আমার মুখ দিয়েও নিতে হয় কিছু। সো গানের ক্ষেত্রে এটা মাঝে মাঝে প্রবলেম ফেস করি, যে হাই নোটের গানগুলা কিংবা হচ্ছে অনেক ফাস্ট বিটের গানগুলা আমার খুব ঝামেলা হয়ে যায় তখন। তখন খুব হুম কষ্ট লাগে হুম। অ্যাকচুয়ালি। যেটা আমি পারি, মানে যেটা আমার মন থেকে আমি জানি যেটা আমি পারবো, বাট ওই দমের কারণে প্রপারলি করতে পারছি না, তখন খুব খারাপ লাগে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা তো খারাপ লাগাটাই স্বাভাবিক। আর মানে অপারেশন তো হচ্ছে এক সাইডে করছো। এখন কি আরেক সাইডে অপারেশন করা সম্ভব? মানে ডাক্তার কি বলেছেন? এটা কি কবের মধ্যে করতে হবে? এখন আরেক সাইডের ব্যাপারটা হচ্ছে কি, যেই সাইডে মানে করেছি করেছি সেই সাইডটা অল্প ছিল, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে বেশি আছে। তো আমার ভয় লাগছে যে এখন কোনো ঝামেলা হয় কিনা, কারণ এগুলো কিন্তু আবার ব্রেনের সাথে রিলেটেড। তো দেখা যায় যে চোখের কোনো সমস্যা হয়ে গেল, বা কানের কোনো সমস্যা হয়ে গেল, বা ব্রেনের কোনো কোনো কিছুর সাথে ঝামেলা হয়ে গেল। তো আমিও হুম, ভাবছি হুম। যে এখন মানে যেহেতু চলছেই, চলুক, মানে এভাবেই চলুক। আর তেমন কিছু দরকার নেই করার। পরে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, আচ্ছা তাও সিরিয়াস ইস্যু হয়, তখন যাবে। না, তাও ডাক্তারের সাথে তাও কথা বলা উচিত আরকি যে এটা যেহেতু সিরিয়াস ইস্যু, তোমার গানের ক্ষেত্রে যেটা তুমি সবচাইতে ভালোবাসো, সেই জিনিসটা করতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে একটু। তো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বলে আমি মনে করি। না, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা মাঝে মাঝে চিন্তা করেছি, ঢাকায় যখন আবার যাব সবকিছু এদিকে এদিকে সবকিছু শেষ করে টোরে হচ্ছে এইগুলোর দিকে আবার ফোকাস করবো। আসলে আচ্ছা, সব আচ্ছা, সাথে আচ্ছা। হয় না তো, মানে এখানেও থেকে তো আমার অনেক কিছু ম্যানেজ করা লাগে, যেমন একা থাকি বাসা, মানে বাপ মা থেকে দূরে। সো দ্যাটস ওয়াই হুম। সবকিছু একসাথে হয়ে ওঠে না আর কি। বাসায় গেলে হয়তো আবার ঠিক করবে এগুলো। হ্যাঁ, এই যে তোমার নাটক ও নাট্যতত্ত্বে বা নাট্যকলায় পড়তে আসা যে তোমার চিটাগং ইউনিভার্সিটিতে তোমার মানে মণিপুর স্কুল ছিল। কলেজও কি মানে কলেজ কলেজ হচ্ছে কোনটা ছিল? কলেজ মোহাম্মদপুর মডেল কলেজ ছিল। আ মোহাম্মদপুর মডেল কলেজ। ওকে। হ্যাঁ, রেসিডেন্সিয়ালের তো এই পাশে যে আছে আর কি। নাট্যকলায় পড়ার ইচ্ছা কি তোমার অনেক আগে থেকেই ছিল? এখানে কি আন্টি আঙ্কেল কোনো কিছু ঝামেলা করে নাই যে, "না, না নাট্যকলায় পড়ে তুই কি করবি?" এসব জায়গায় কেউ পড়ে? এটা হচ্ছে, আমি বলি, আহ, তুমি শুনলে অবাক হবা যে আমার প্রথমে টার্গেট ছিল মেডিকেল। আই মিন ওই যে হ্যাঁ। বললাম না, আমার হচ্ছে খুব একটা বেশি কমিউনিকেটের মানে করার ইয়ে নাই। সো মেডিকেলে আমি একটা ধারণা ছিল মেডিকেলে পড়লে আমি খালি মানুষের সেবা করবো। and যেটা আমি করতে ভালোবাসি, আমার পছন্দ যে নিউট্রিশন হেলথ এগুলোর প্রতি আমার একটা অলরেডি টান আছে। সো এমনিতেও ছোটবেলায় কোনো মানুষের বিপদে দেখলে বা কোনো মানুষের অসুস্থ দেখলে আমার খুব ইয়ে লাগতো, এবং মন থেকেই সেবা করতাম, এখনো করি। তো ওই জিনিসটা মন থেকে আসে। তো মেডিকেলে পড়ার খুব ইচ্ছা ছিল, এন্ড আমার বায়োলজি খুব ভালো লাগতো, বায়োলজিতে আমার ভালো নাম্বার ছিল। বাট আমি মারা খাইছি হচ্ছে হুম, তোমার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। আই জাস্ট হেট দিস সাবজেক্টস। আমার মনে হয় যে এগুলো কেন আসছে পৃথিবীতে। হুম। এইসব হুম। মানে হায়ার কমপ্লেক্স জিনিসপত্র এগুলো কেন আসে। তো যাই হোক, এরপরে যখন মানে ওগুলোর কারণে নাম্বার অনেক কমা, মানে খুবই কম আসছিল জিপিএ, যার কারণে হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেওয়া হয় নাই। এরপর ইচ্ছা ছিল, আচ্ছা ঠিক আছে, এটা না হলেও পাশাপাশি মানে কাছাকাছি কোনো সাবজেক্ট, যেমন ইংলিশ অনার্স করতে চেয়েছিলাম। হ্যাঁ, ইচ্ছা ছিল, হুম। মানে যেহেতু ওটা নাই তাহলে অল্টারনেটিভ হিসেবে হচ্ছে যদি টিচিং প্রফেশনে যাইতে পারি, মানে ইংলিশে অনার্স করে ইংলিশের টিচার হওয়ার খুব ইচ্ছা। মানে আবার আরেকটা ইচ্ছা ছিল, যেমন হচ্ছে ধরো আমার অনেক ইচ্ছা জানো, মানে আমি জানি না তুমি এরকম মানুষ এর আগে কখনো ফেস করছো কিনা। আমার অনেক ইচ্ছা, আমার ইচ্ছা এখন শেষ নাই। আমি বিটিভিতে যখন নিউজ পড়তে দেখতাম ইংলিশের, হ্যাঁ ওদেরকে দেখে হ্যাঁ, আমার ইচ্ছা লাগতো যে আমি নিউজ প্রেজেন্টার হবো, আমি এইভাবে তত্তর আচ্ছা। তত্তর করে ইংলিশ বলবো। And ওখান থেকে হচ্ছে আমার মানে ইংলিশ শেখার প্রতি এত আগ্রহ। যাই হোক, তো হ্যাঁ, এরপরে ইংলিশেও আসে নাই সাবজেক্ট, বাট নাট্যকলায় আসছে। নাট্যকলায় আসছে কিভাবে, এটা হচ্ছে মানে এখানে যে ফর্ম তোলা যায় বা এরকম যে সাবজেক্টও থাকে আমি জানতাম না। তুমি বললে না যে এটা আগে থেকে ইচ্ছা হ্যাঁ, ছিল কিনা, মানে আই হ্যাড নো হ্যাঁ, আইডিয়া অ্যাবাউট যে এরকম টাইপের কোনো সাবজেক্টও আছে। তো যেহেতু হ্যাঁ। আমি দেখছিলাম যে ঢাবি পরীক্ষা শেষ, মানে চিটাগং এর ফর্ম একটু কয়েকদিন পরে ছাড়ছিল, তো ওইদিকে আমি দেখলাম যে ঢাবি টাবি গুলোতে কোনোটাতে আমার আসবে না আমি জানি। তো আমি পরে দেখলাম যে চিটাগং এর হ্যাঁ। ফর্ম এখনো তোলা বাকি। তো তাইলে আচ্ছা দেখি এখানে আর কি কি বিভাগ আছে। তো যা বিভাগ ছিল, মানে যা যা ডিপার্টমেন্ট ছিল সবগুলো থেকে হচ্ছে তোমার ফর্ম তুলে তুলে, মানে সব ইউনিট থেকে আমি ফর্ম তুলে তুলে পরীক্ষা দিছি, কারণ চিটাগং এ হচ্ছে হ্যাঁ। কম জিপিএ পরীক্ষা দেওয়া যাচ্ছিল।
তো পরে হচ্ছে হুম তোমার ইসে আসলো, মানে মিউজিকেও আসছিল, আমার হচ্ছে মিউজিক মানে সঙ্গীত ডিপার্টমেন্টও আসছিল, নাট্যকলাও আসছিল। সঙ্গীত ডিপার্টমেন্ট তারপর হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট, দুইটা পরীক্ষা 2 দিন আলাদা আলাদা হইলো। মানে থিওরিতে টেকার পরে প্র্যাকটিক্যালও হয়েছিল। এখন প্র্যাকটিক্যালে যখন হুম সবকিছু জিজ্ঞেস করতো, আমি দেখলো যে আমি সব পারি, মানে মিউজিকে যা যা জিজ্ঞেস করছে, ওই যে সঙ্গীত তত্ত্ব থেকে, হ্যাঁ থিওরি থেকে যা যা, কারণ ওগুলো আমি ছোটবেলায় পড়ছি, আমার কিছু হলে তো জানা আছে। তো ওগুলো হুম সব হুম পারছি, হুম ওগুলো হুম। জানি। আর নাট্যকলাতে হচ্ছে ইম্প্রোভাইজেশন একটা দিয়েছিল, আর স্পিচ, আমার স্পিচ ভালো ছিল সবসময়, মানে আমার কথার উচ্চারণে কখনো কোনো ঝামেলা হয় নাই। যার কারণে ওরা তো এগুলো দেখে, মানে স্পিচ, তোমার স্পিচ দেখে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার আমি তোমাকে একটু থামাই, হ্যাঁ তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে তুমি বললে যে ডিবেট করতা, তুমি কি স্কুল বা কলেজে থাকার সময়ও এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস করতা, যে ধরো মানে খেলাধুলা, নাচ, নাচ তো না সরি, গান, বা হচ্ছে ডিবেট বা অন্য কিছু? আচ্ছা, সেন্ট গ্রেগরিতে থাকতে আমি খুব একটা বেশি ইয়ে করি নাই, আমি ওই যে স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম এরকম। হ্যাঁ, বাট ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলাম, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলাম, এন্ড ডিবেট ক্লাবে ইনক্লুড হয়েও পরে কন্টিনিউ করি নাই, কারণ ওই যে আমার মধ্যে একটা ভয় কাজ করতো এবং জড়তা কাজ করতো যে আমি হয়তো বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। যার কারণে আমি খুব হুম কর্নার ফিল করতাম, কারণ আমি দেখতাম যে আমার সারাউন্ডিংস এর মানে যারা ছিল বা ফ্রেন্ডরা যারা ছিল তারা খুব ভালো ফ্লুয়েন্টলি বলতে পারছে, বাট আমি পারছি না, সো আমি পরে কুইট করি। আর স্পোর্টস এর ক্ষেত্রে তো আরো আমি নাই, কারণ স্পোর্টস এ দেখা যেত কি মানে স্পোর্টস এ আরো ইনথুজিয়াজম লাগে। হ্যাঁ, স্পোর্টস এ কিন্তু হুম তোমার আরো ওপেননেস লাগে, খুব বেশি মানে লাভ ঝাপ খুব বেশি এটে লাগে, তো ওগুলো তো আমি মানুষের সামনে দেখাইতে পারবো না, মানে তখনকার মেন্টালিটি। এখন হইলে আমি ইচ্ছা মতো লাফাইতে পারবো, বাট তখন আমি এগুলো করে আচ্ছা করে আর কিচ্ছু করা হয় নাই। হ্যাঁ, সো গ্রেগরিতে থাকতে কিছু করা হয় নাই, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ছিলাম। আর কালচারাল অনুষ্ঠান যখন হইতো তখন নাম দিতাম, প্রাইজ আসতো। এমন না যে আমি কিছু পারতাম না, আমি যখন দিতাম হুম, দেখতাম যে আমি পার্টিসিপেট করছি, আমি প্রাইজ পেতাম কিন্তু। বাট তারপরেও কেন আচ্ছা জানি হচ্ছে ওই মন থেকে এনকারেজমেন্টটা কখনো পাইনি। আর ডিবেট হচ্ছে ইসে এসে করছি কলেজের পর থেকে, মানে কলেজের লাস্ট ইয়ার থেকে হচ্ছে আমি ডিবেট শুরু করি, মানে মোহাম্মদপুর মডেল কলেজ থেকে আচ্ছা আমার প্রথম ডিবেট করা। এন্ড তখন ডিবেট করার পেছনে আচ্ছা একটা মানে যে বড় হাত ছিল যার, স্যারের নাম আমি এখনো নিব, স্যার জানি না লাইভ দেখছেন কিনা, ওনার নাম জহিরুল ইসলাম স্যার। উনি ইংলিশ ক্লাস নিতেন আমাদের। তো আমার ইংলিশ প্রনাউন্সিয়েশন শুনে উনি বলেছিলেন যে ইউ শুড জয়েন ডিবেট। তো ওনার কথায় আমি খুব হুম এনকারেজ ফিল করি, এন্ড তিনি অলওয়েজ আমাকে গাইড করতেন। And উনি আমাকে এখনো বলেন আমাকে যে আফ্রিদি, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প, হ্যাঁ, থ্রু আইএলস হ্যাঁ অর রিগার্ডিং অ্যাব্রড, হ্যাঁ মানে তুমি যদি অ্যাব্রডে পড়াশোনা করতে চাও, হ্যাঁ তো আহ, তুমি আমার কাছে আসবা, আমি যা করতে পারি আমি করবো। তো স্যার এখন হচ্ছে ইসেতে আছেন, ইউএসএ তে একটা হচ্ছে কাজে গেছেন, প্রজেক্টে আছেন, পিএইচডি, পিএইচডি অর সাম কাইন্ড অফ। ওয়াও তো স্যার আমাকে সবসময় এনকারেজ করতেন, এবং স্যারের ভূমিকা আমি কখনো ভুলবো না। আরেকটা স্যারের কথা ভুলবো না, সেটা হচ্ছে গ্রেগরিতে। সেন্ট গ্রেগরিতে আতিফুর রহমান স্যার ছিলেন, উনিও ইংলিশের। তো আমার ইংলিশের যা ভালো বেস, সেটা এই দুইজন টিচারের বদৌলতেই। তো ওই যে ওই আচ্ছা স্যারটা আচ্ছা হচ্ছে, ওই স্যারের ভূমিকা হচ্ছে এরকম যে আমার স্কুল লেভেলের যা গ্রামার ছিল সেগুলো আমার কখনো ভুল হইতো না, এবং উনি এটার পিছনে। হুম সো উনি খুব ভালো হুম পড়াতেন এবং আমি বুঝতামও খুব ভালো, আমার ফেভারিট টিচার ছিলেন, হুম এন্ড আমি ওনার ফেভারিট স্টুডেন্ট ছিলাম। তো এইভাবে করে করে হচ্ছে আচ্ছা আমার গ্রাজুয়ালি গ্রোথ বলতে গেলে। এন্ড ইউনিভার্সিটিতে এসে হচ্ছে আমার ডিবেট করা। তো এখানে আচ্ছা ডিবেট অল্প কয়েকদিনে যা করেছি, সবাই প্রশংসা করেছে, ভালো করছিলামও। বাট ওই একাডেমিক প্রেসার, আমাদের আসলে ডিপার্টমেন্টে এত প্রেসার, মানে সকাল থেকে ক্লাস হয় দুপুর পর্যন্ত, এরপর আবার দুপুরের পর থেকে কোনো না কোনো নাটকের রিহার্সাল চলে। তো রিহার্সাল, এরপরে ইয়েস। নাটক, মানে আসতাম। নাট্যকলা পড়া অনেক অনেক হ্যাসেল। যে রাত 12টা 1টা পর্যন্ত আমি দেখছি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডরা হচ্ছে রিহার্সাল শেষ করতেছে, 2টা 3টায় হলে আসতেছে। হুম, 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 অনেক অনেক। এবং মানে আচ্ছা শুরুর তুমি দিকে যে টবির শুনেছিলাম, নাট্যকলা হচ্ছে কত ব্যাচ, কত আমি নম্বর ব্যাচ? একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ শাকিলা আশা। আচ্ছা আচ্ছা, দিলে আসা আপু, আমি হচ্ছে 19 20 ব্যাচ। আচ্ছা তো এখন হচ্ছে হ্যাঁ তুমি যেটা বলছো যে ফ্যামিলি থেকে কোনো ইয়ে করেছিল কিনা, সো ফ্যামিলি থেকে যখন দেখলো যে আর কোথাও চান্স আসে নাই, নাট্যকলাতেই ভর্তি হয়েছি পরে। তো প্রথম দিকে অনেক কথা শুনছি, যে মানে ফ্যামিলির বাকিরা আর কি, ধরো দাদাদের তরফ থেকে, নানাদের তরফ থেকে, তো ওই আশেপাশে মানে আত্মীয় স্বজনদের অনেক ইয়ে ছিল যে এইগুলো সাবজেক্টে পড়ে কি হবে, হুম কেন, কি ক্যারিয়ার ওর থেকে, ভোকেশনালে বা হচ্ছে যে ইয়ে গুলাতে কি বলে যেন, আরে টেকনিক্যাল, হুম,
টেকনিক্যালে ভর্তি টেকনিক্যাল, করে দাও, হ্যাঁ টেকনিক্যাল। টেকনিক্যালে হ্যাঁ। ভর্তি করে দাও, এখানে ভালো করবে। তারপরে আরো আরো অনেক সাজেশন দিচ্ছিল হুম, সবাই। বাট আব্বু আম্মু এটাতে ইয়ে ছিল যে আচ্ছা ঠিক আছে, ছোটবেলা থেকে তো অনেক চাপ দিছি, সবসময় যা বলছি তাই করছে। এন্ড যেখানে যেখানে পড়াইছি, যে কটা টিউশন দিছি সবগুলোতেই পড়ছে, কখনো ইয়ে করে নাই, মানা করে নাই। আমার উপর অনেক চাপ দিছে আব্বু আমার সবসময়। ওই যে বললাম, গানও শিখাইছে, মানে ওই যে আমি চাইতাম না, বাট আমারে সবকিছু দিয়ে করাইতো আর কি আব্বু। আব্বুর সবসময় ইচ্ছা ছিল যে আমার ছেলে খুব ভালো করবে সবকিছুতে, মানে সবকিছুতে A1 থাকতে হবে। আব্বুর সবসময় এটা ইয়ে ছিল, বাট আমি কখনো মন থেকে যাই। এখন আমার আচ্ছা, আচ্ছা, আফসোস আরেকটা হয় না। আরেকটা প্রশ্ন আমার। হ্যাঁ, এই যে ছোটবেলায় যখন গান শিখতা, তোমার বাসায় আত্মীয়স্বজন আসলে হচ্ছে যে জিজ্ঞেস করত, মানে তোমার বাবা-মা বলত না যে, "বাবা ২ টা লাইন একটু গেয়ে শোনাও, ২ কলি একটু গেয়ে শোনাও।" হ্যাঁ, হ্যাঁ। আর এইদিকে টন তো ঠিকই মারতো, কানাকানি করতো ঠিকই যে গান শিখায় কি হবে। আবার ঠিক যখন বাসায় আসতো তখন ঠিকই গান শুনতে চাইতো। শোনানো লাগতো। আমি মজাই পাইতাম। মানে যে শুনতে চাইতেছে, আচ্ছা ঠিক আছে। তারপরে যে লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, হ্যাঁ মানে এই টাইপের গানগুলা। উফ, আমার ছোটবেলার হ্যাঁ, কথাগুলো খুব মনে হ্যাঁ, পড়ে। হ্যাঁ। এই আর এই মিস গানটা কিন্তু আমার খুব আমার পছন্দ। এই ছড়া গানটা। আমার এই টাইপের ছড়া গান, যেমন ঝিক 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 চলে রেলগাড়ি। হ্যাঁ, তো এই গানগুলো আমি হ্যাঁ। মজা করে করেই গাইতাম। আত্মীয় স্বজনরা শুনতো। আবার আমার আমার একসাথে মানে কি বলে, আমার গানের সাথে সাথে আমার নাচও দেখানো লাগতো। ওই যে বাবা এটার সাথে একটু তালে তালে নাচো তো। কারণ আমি হচ্ছে কি, ওই যে আগে টিভিতে ইয়ে হইতো না, জি বাংলা, তারপরে স্টার জলসায়, তারপরে এই যে যেগুলো যেগুলো নাচের প্রোগ্রাম হইতো সবগুলো দেখতাম, and ওগুলা ওরকম দেখে দেখে হচ্ছে নাচ গান এগুলো সব প্র্যাকটিস করতাম। তো আমি যা করতাম ওয়াও! হিডেন ওয়েতে, ঘরের মধ্যে, আমি কখনো বাইরে এক্সপ্লোর করিনি এগুলা। সিরিয়াসলি যেগুলো, যেটা আমি এখন স্বীকার করছি সেটা হচ্ছে আমি অলওয়েজ বাসার মধ্যে এগুলা করতাম। তো আমার অ্যাকচুয়াল ট্রুথ কেউ কখনো দেখতো না। এখন দেখে, যেহেতু আমার এখন কাজের ক্ষেত্রে এটা করাই লাগে, হ্যাঁ, তোমার করতেই হয়। ইউনিভার্সিটিতে উঠার পর হচ্ছে যে পার্সোনালিটি অনেকখানি চেঞ্জ হইছে। তাই তো? অনেক 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 চেঞ্জ হয়েছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যে এটা আমি, মানে 2 বছর আগে বা 4 বছর আগেরও আমি যখন আমি নিজেকে দেখি আমি অবাক হয়ে যাই, হুম, এটা আমি। আচ্ছা। পরে হচ্ছে তোমার মানে ওই যে তোমার তো মেডিকেলের প্রিপারেশনই ছিল, পরে তো ওটা হইল না। তুমি কি মানে ঢাকার আশেপাশে কোনো ইউনিভার্সিটি মানে জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে দাওনি? মানে ঢাকার ওই ভিতরে যে তো বললাম, কতগুলো ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, জিপিএ কম ছিল বিধায় আমি ঢাবিতে দিতে ও পারিনি। আমি জাবিতে আচ্ছা, দিছি আচ্ছা। শুধু, আর এদিকে চবিতে দিছি, আর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে দিছি। কুমিল্লা ইউনিভার্সিটিতে যে দিছিলাম না, কুমিল্লা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষায় দিতে পারিনি, কারণ চবির একদিন পরে ছিল হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে। এখন এখানে আচ্ছা। চবি পরীক্ষা দিয়ে টিয়ে যখন আমি জার্নি করে যাচ্ছিলাম, তো ওখানে যাওয়ার পরে হচ্ছে কি হয়েছে, আমি লেট করছি, মানে আমি 20 মিনিট প্রায় লেট করছি। পরীক্ষা হলে আমাকে ঢুকতে দিচ্ছে না। এন্ড তখন না আমার এই ইয়েটা খুব বিশ্রী লাগছে। আমার কথা হচ্ছে যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অনেক দূর থেকে অনেক অনেক মানুষ আসে। সবার তো আর মানে ওই ওই হ্যাঁ, এলাকায় আত্মীয় স্বজন নেই, হ্যাঁ, যে ওরা এখানে এসে হ্যাঁ। খুব ফ্যাসিলিটি পাচ্ছে বা তাড়াতাড়ি এসে পৌঁছাতে পারবে। তো এইটুকু তো কনসিডার করা উচিত যে আচ্ছা ঠিক আছে দেরি করছে, ও এমন তো না যে আমি নকল করতে গিয়ে ধরা খাইছি বা আমি নকল করতেছি বলে আমি ঠিক ভিতরে ঢুকতেছি না। আমার দুই হাতে ব্যাগ, সিরিয়াসলি দেখতেছে গার্ড বাইরে, যে আমার 2 হাতে ব্যাগ, ঘাড়ে ব্যাগ, যে আমি চিরং থেকে আসলাম এটা বলতেছি যে আমি বাস লেট করছে বলে আমি ঢুকতেই দিল না, পরীক্ষায় দিতে দিল না। হ্যাঁ, ঠিক আছে যাক গা। তোমাকে কি গার্ডই ঢুকতে দেয় নাই গেটে? গেট দিয়ে? গার্ড ঢুকতেই দেয় না। ভিতর থেকে টিচাররা এসে যখন দিচ্ছে তখনও ঢুকতে দেয় নাই, বলে যে এটা আমাদের নিয়ম, 20 মিনিট হয়ে গেছে, এখন আর ঢুকতে দেওয়া যাবে না। আচ্ছা, এই মানে আচ্ছা। এই কিছু কিছু স্টেরিওটাইপিক্যাল যে নিয়ম আমাদের দেশে এখন এক্সিস্ট করে না, আই হেট দিস। হ্যাঁ। এইগুলোর জন্য আমার মনে হয় যে না, আমার দেশ ছাড়া উচিত। বাট সাডেনলি ও আমার মনে হয় যে তোমার না, তোমার কি অনেক দেশ ভালো। ছাড়ার ইচ্ছা? তোমার কি দেশে থাকার ইচ্ছা নাই? ওই যে বললাম না, কন্ট্রাডিক্টরি। এইগুলা কিছু কিছু স্টেরিওটাইপিক্যাল জিনিসপত্রের জন্য আমার মনে হয় যে না, আমার দেশ ছেড়ে দেওয়াই উচিত। এই এই দেশে থেকে আমার কিছু হবে না। বাট আগেন আমার মনে হয় যে না, এই দেশের প্রতি আমার কিছু কর্তব্য আছে, and দেশের প্রতি আমার টান আছে, সো আমার থাকা উচিত। যাই আচ্ছা, করবো আর এখানে গিয়ে। তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই 1 বোন। বোন কি সবার ছোট? বোন সবার ছোট, আমি সবার বড়। আচ্ছা, আমার পরে গিয়ে সে হচ্ছে আহসানুল্লাহতে পড়ছে, ট্রিপলিতে। ওর সেশন হচ্ছে আচ্ছা। তোমার 21-22। হুম, এরপর হচ্ছে 3 নম্বর যেটা, সে এবার অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, মানে এইচএসসি দিল আর কি, অ্যাডমিশন পরীক্ষা হ্যাঁ, দিবে। হ্যাঁ।
এরপর 4 নম্বরটা যেটা, সে হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা শেষ করলো, মানে এখন হচ্ছে আলিয়াতে, মানে মাদ্রাসায় সে হাফিজি শেষ করছে, এখন হচ্ছে ওই যে যেটা তোমার একাডেমিক পড়াশোনা, এখন এখন হচ্ছে ক্লাস 8-এ উঠবে এবার। বোনও সেম, বোনও হচ্ছে ক্লাস 8-এ উঠবে। তো ওরা দুজন পিঠাপিঠি। ওকে, ওকে, কুল। হ্যাঁ, মানে 4 ভাই 1 বোন। হ্যাঁ, আদরের, খুবই আদরের বোন হওয়ার কথা। হুম, অবশ্যই তোমরা কি অবশ্যই। এবং বোনকে মানে 4 ভাই খুব শাসন করো? শাসন, শাসন না, ওভাবে শাসন না। এখন যেমন বলে না আদরের কথা, আদর বলতে তুমি জানো মানে যখন ও জন্ম হয়, মানে আম্মুর, মানে ও তো লাস্ট ছিল তো। এখন ওই সময় হচ্ছে আম্মুর খুব রিস্ক ছিল, মানে ডাক্তার বলেই দিছিল হ্যাঁ, যে আসলে দুইজনের মধ্যে যে কোনো একজনকেই বাঁচানো যাবে। তো হ্যাঁ, আমরা তো খুবই ভয় পেয়ে গেছি যে কি রে ভাই, হ্যাঁ। মানে পায়ের তল থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। হুম, তো হুম, হুম, হুম। সবাই তো ধরেন, অবভিয়াসলি আমার আম্মুকে চুজ করছিলাম, বাট থ্যাঙ্কফুলি লাকিলি ও হইলো। এন্ড ও হওয়ার পরে ওর অনেক ঝামেলা ছিল, মানে ওর প্রায় প্রথম 1-1.5 বছর ওর পিছনে শুধু, মানে ওকে নিয়ে শুধু ডাক্তারের কাছেই যাওয়া লাগছে। কারণ ওর আচ্ছা, প্রথমে জন্ডিস হয়েছে, এরপর হচ্ছে ওর ইসের গ্রোথ হয় নাই, তারপর হচ্ছে তোমার ওর মানে মানসিক কিছু গ্রোথ হতে দেরি হয়েছে, এবং সেগুলোর জন্য হচ্ছে ডাক্তারের কাছে কাউন্সিলিং এর, তারপর হচ্ছে কিছু মেডিসিন। সো ও প্রায় জন্মের পর থেকে 2-3 বছর ধরে ওষুধের উপরই ছিল। হ্যাঁ, ওষুধের উপর না থাকলে হয়তো বাড়ি পর্যন্ত মানে আনতে পারতাম না ওদের। তো আচ্ছা, যথেষ্ট ঝামেলা গেছে। সো আদরের, অনেক আদরের। এবং ও জন্মের পরে ওরা আমি প্রথম কোলে নিছি, মানে নার্স এসেই হচ্ছে, মানে আমার খালাও ছিল, আব্বু ছিল। তো প্রথমে এসে আমি আমি নিবো আমি নিবো আমি আমি তখন ক্লাস 6-এ। হ্যাঁ, চিন্তা করেন তখন ক্লাস 6-এ কতটুকু বাচ্চা ছিলাম আমি। তখন আমি নিয়ে এরকম এরকম করতেছি। আর আমার বাচ্চা কাচ্চা এমনিতেই খুব পছন্দ। তো ওই যে ছোটবেলা থেকে দেখছি আচ্ছা। না যে আমি তো সবার বড়, যা দেখছি সব তো আমার পিচ্ছি পিচ্ছি দেখছি, তো আমার বাচ্চা কাচ্চার সাথেই বড় হওয়া ওঠা। তো তো আমি বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে পারি খুব ভালো। আমার ভালো লাগে ওদের, অ্যাটলিস্ট বড়দের মতো না, মানে টক্সিসিটি নাই অ্যাটলিস্ট। আরে, আমি বাচ্চাদের সাথে আমি খুব ভালো না ভাই। আমি হচ্ছে যে মানে একটা বাচ্চা, ধরো আমার ভাইয়ের ছেলের কথা যদি বলি, ওর সাথে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা অনেক কষ্ট করে সময় স্পেন্ড করার পরে আমি আর সময় স্পেন্ড করতে পারি না। যে বাচ্চা হ্যান্ডেল করা অনেক কঠিন। যেটা অনেক কঠিন একটা কাজ। আর ওদের সাথে আমি কনভারসেশন কি চালাবো? আমি আমি মানে আমি গ্রোন আপ মানুষজনের সাথে কনভারসেশন চালাইতে পারি না। এই বাচ্চার সাথে আমি কি কনভারসেশন চালাবো? তার মানে তুমি এখনো বাচ্চা আছো, তোমার এখনো বড় হইতে হবে। হ্যাঁ, 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 তাই মনে হয়। আমি এখনো নিজেই বাচ্চা আছি। এজন্য আমি বুঝি না যে কি বলবো একটা বাচ্চা, মানে কি অদ্ভুত, অদ্ভুত কোয়েশ্চেন। কিন্তু বাচ্চারা আমাকে খুব পছন্দ করে। বাচ্চারা কোয়েশ্চেন কিন্তু অনেক করে, এবং তুমি যখন তাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে থাকবে না, তখন তুমি তাদের ফেভারিট হয়ে যাবে। এন্ড তোমার তারপর জ্বালাবেও বেশি, আরো বেশি বেশি কোয়েশ্চেন করবে। হুম, 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 বাচ্চাদের সাথে মানে ডিল করা হচ্ছে এটা একটা প্রথম ইয়ে, যে যত বেশি কোয়েশ্চেন করবে, ওগুলো কোয়েশ্চেনের ধরো তুমি অ্যান্সার জানো না, বাট কিছু একটা বলে দিলা, অ্যাটলিস্ট টক্সিক কিছু না বলা, মানে নেগেটিভ কিছু না বলা, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, positive হ্যাঁ, response হ্যাঁ, করা। তো এগুলো হ্যাঁ। আমার ভালো লাগতো। এবং বাট পরে গিয়ে এখন হচ্ছে কি মনে মনে হয় যে যখন সেদেরকে দেখি, যেমন মানে মানুষের বাসায় যেমন টিউশন যখন করাই, যেমন আমি যে টিউশনটা করাই আমি টিচারের ছেলেদেরকেই পড়াই। তো ম্যামকে আমি যখন দেখি ওনার বাচ্চাদেরকে মানুষ করতে যায়, পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম। আর ওরা তো ইংলিশ ভার্সনে পড়ে। তো ইংলিশ ভার্সনে পড়ে, ওদেরকে আমি পড়াচ্ছি প্রায় যে 3 বছর হয়ে যাচ্ছে, মানে ক্যাম্পাসে আসার পর থেকেই ম্যাম আল্লাহ জানে আমার মধ্যে কি দেখছে। তোমরা আমি টিউশন নিজেই করাও পড়াতে পারি। রেগুলার? হ্যাঁ, রেগুলার। তো আমার নিজের ওই যে কিছু মিমস আছে না, যে খুদ কি একেডেমিক লাইফ ধজিয়া হ্যাঁ, হ্যাঁ 12 बजा हुआ है, पर दूसरों की बच्चे को पढ़ा रहे हैं हम। আমার অবস্থা হচ্ছে এটা। হ্যাঁ, যে নিজের পড়াশোনার খবর নাই। হ্যাঁ, নিজে কতদিন বই হুম। ধরি না, যে মানুষের পোলার ঠিকই পড়াচ্ছে। হ্যাঁ, এই জীবন। তো এইসব দেখলে কষ্ট লাগে যে আচ্ছা, হ্যাঁ। মানুষ করা তাহলে আসলে অনেক কষ্টের ভাই। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। হুম। ওইটাই, মানে যাদের বাচ্চা-কাচ্চা আছে ওরা বুঝে। আর মানে তুমি টিউশনি করাচ্ছ, সে ৩ বছর হয়ে গেল। তোমার ইউনিভার্সিটি ঢোকার পরপরই তো তুমি টিউশনি করাচ্ছ তাইলে। মানে ওই যে হুম। নিজের খরচটা নিজে বিয়ার করার যে একটা ব্যাপার থাকে, তোমার মধ্যে ওইটা অনেক আগেই চলে আসছে। এক্স্যাক্টলি, ওই যে শুরুতে বললাম না যে ওয়াও! কিভাবে কম খরচে হচ্ছে ম্যানেজ করা যায়, তো আমি ম্যানেজ করা হচ্ছে ওভাবেই শিখছি, যে আমাকে এই টাকার মধ্যেই চলতে হবে। কারণ আমি আমার ফ্যামিলি থেকে সেভাবে নিতে পারবো না, সেটা আমি জানি। কারণ আমার পরে আরো ভাই বোন আছে, হুম, তাদেরকেও বেয়ার করতে হবে আব্বুর।
সব মিলে একটা চাপ থাকে আব্বুর উপর। তো আমি কখনো ওই চাপটা ভাবে দিতে হ্যাঁ, চাই হ্যাঁ, নাই। হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মানে এই যে আমাদের ব্রাউন প্যারেন্টস দের মানে ইচ্ছা হুম, তো হুম। থাকে এটা যে বড় ছেলেই সবকিছু দায়িত্ব নিবে। তোমার মধ্যেও কি Exactly. এটা আছে যে তোমাকে দায়িত্ব নিতে হবে? হ্যাঁ, এরকম আছে বাট আব্বু কখনো কি বলে ওই যে বললাম না আমাদের প্রসেসটা এমন হয়ে গেছে যে না আমাদের প্রত্যেকের মধ্যে ওই মিতব্যয়ী অভ্যাসটা চলে আসছে মানে হুম, অটোমেটিকলি আমাদের চাপ দিতে হয় না আব্বু আম্মুর যে না তোর এখন এটা করতেই হবে এমন হয় না। উল্টা আমরাই আব্বু আম্মুরে বলি যে আচ্ছা ঠিক আছে এটা লাগবে না সমস্যা নেই এটা না হলেও হবে। হ্যাঁ ধরো কিছু আহ, আচ্ছা, যেমন আচ্ছা। ওই যে ওই ব্যাপারগুলোর জন্যই না কিছু কিছু অভ্যাসও আমরা চেঞ্জ আনছি যেমন ধরো ফ্রেন্ডের সাথে বেশি ঘোরাঘুরি না করা বা বেশি আউটিং এ না যাওয়া হ্যাঁ বা বেশি ধরো হ্যাং আউটে না যাওয়া। তো হুম, কারণ বেশি করে বেশি টাকা খরচ হবে রেস্টুরেন্টে বসতে হবে মানে ভালো ভালো খাবার অর্ডার দিতে হবে। So, ওই যে সবকিছু কিন্তু কানেক্টেড বুঝছো এখন আহ, যখন সবকিছু এরকম কমায় নিয়ে আসছি হ্যাঁ যে না আমার এখন এটা না হলেও হচ্ছে। সো ওই ব্যাপারগুলোর থেকে হচ্ছে এই জিনিসগুলা অটোমেটিকলি হয়ে গেছে আসলে চাপ দিতে হয়নি আব্বু আমার কখনো। এন্ড আমার মধ্যেও রেসপন্সিবিলিটি কেন জানি আচ্ছা। অটোমেটিকলি চলে আসছে কারণ আমার কাছে মনে হয় যে আব্বু আমার জন্য অনেক কিছু করছে। আমাদের আর্নিং পার্সন তো একমাত্র আব্বুই ছিল আম্মু হাউস ওয়াইফ ছিল সবসময়। তো এখন অটোমেটিকলি কাজ করে যে না অনেক সময় হয়েছে এবার আমার হ্যান্ডেল করা উচিত এবার আমার ধরা উচিত হুম, সবকিছু। তো তাড়াতাড়ি চাচ্ছি আমি হুম। তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি at least একটা ধরে হচ্ছে এদেরকে ধরবো সামলাবো। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আন্টি মানে তো তোমরা আর কি তোমরা তো ৪ ভাই আর ১ বোন। তো হুম। এই যে ৪ ভাইকে আন্টি কি মানে বাসার কাজকর্ম জোর করে করাইতো? শিখাইছে যে রান্না করতে হবে, নিজের কাপড় নিজে ধুইতে হবে, গুছাইতে হবে সবকিছু এরকম? যেহেতু কোনো মেয়ে ছিল না তো অনেকদিন। হ্যাঁ 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 আমরা ধরো স্কুল থেকে গিয়ে নিজেদের জামা কাপড় নিজেরাই গুছাইতাম। ওই যে হয় না যে কিছু কি বলে বিলাসী বাবা মার বিলাসী বাচ্চা কাচ্চা আছে যারা স্কুল থেকে গিয়ে জামা কাপড় জুতা একদিকে জামা একদিকে বেল্ট একদিকে ব্যাগ আরেকদিকে। উই ওয়্যার নট লাইক দ্যাট আমরা গিয়ে শুধুমাত্র ব্যাগটাকে ব্যাগের মানে টেবিলের ওখানে জামা কাপড় আলমিরাতে হ্যাঁ জুতার সু র্যাকে। সো এরকম এরকম গুছিয়ে রাখতাম এবং ঢুকে ওটা অল মানে ওভাবে বাই নেচার চলে আসছে যে এবং সকালেও দেখা যেত যে আমরা আম্মু কখনো খালি পেটে পাঠায়নি আমাদের স্কুলে। হয় না যে বাইরে থেকে নাস্তা টাস্তা কিনে আচ্ছা। টিনে করতে টিফিন কখনো না। আমাদের সকালের খাবার কি ছিল শোনো ভাত ডিম ভাজি and প্রতিদিন সকালে ভাত আর ডিম ভাজি খেয়ে যাওয়া লাগতো। কখনো কখনো পরোটা বানাইতো আলুর ভাজি বানাইতো মানে কখনো হচ্ছে আম্মু খালি পেটে আমাদের পাঠাইতো না যে না বাইরে গিয়ে যে এইসব বায়না করবে কিনতে। পেট ভরা থাকলে তো আর বায়না করতে পারবে না। সো আম্মু ইজ রিয়েলি আমি কি বলবো আম্মু খুবই ইয়ে করে আহ, মানে টেকনিক্যালি হচ্ছে আমাদেরকে হ্যান্ডেল করছে। কারণ উম, এখন এভাবে যদি হ্যান্ডেল না করে আমরা বিগড়ে যাব। আমরা অনেক ধরনের বায়না করতে থাকবো লাক্সারিয়াস লাইফ লিড করতে চাইবো। তো এগুলো কখনো হইতেই দেয় না। হ্যাঁ ওগুলোর মধ্যে কেন জানি আমরা আমাদের আচ্ছা, হ্যাপিনেস খুঁজে নিই। হ্যাঁ এরকম And আচ্ছা, ওই যে আচ্ছা, বাসার কাজ বললাম না যে বাসার কাজ পরে দেখা যেত যে আম্মুরা জোর করা লাগতো না। আমরা এমনিতেই করতাম। ধরো সকালে আম্মু রুটি বেলতেছে রুটি বানাচ্ছে আমরা পাশে থেকে বেলে দিচ্ছি। কেউ তাওয়াতে ইয়ে করে দিচ্ছি সেকে দিচ্ছি কেউ হচ্ছে আলুগুলা কুচি করে দিচ্ছি। এগুলো করতে যে অনেক দুর্ঘটনাও ঘটছে। ও ভাই রে ভাই এগুলো কথা মনে পড়লে হাসি আসে এখন। বাট মানে হেল্প করার চেষ্টা করছো তো। মানে ৩ ভাই ৪ ভাই মিলেই তো কিছু না কিছু করে দিচ্ছে আম্মুকে। এরকম কিছু। এবং বাসায় কখনো হচ্ছে বাহ! বুয়া রাখে না আম্মু জান। আমাদের ছোটবেলা থেকে আচ্ছা, মানে আচ্ছা। আম্মুই সবসময় সব কাজ হ্যান্ডেল করছে মানে আমাদের বাসায় কখনো কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। এখন রাখতে হচ্ছে আম্মুর বাধ্য হয়ে কারণ আহ, স্বাভাবিক বয়স হয়েছে আর কত হচ্ছে বয়স হয়ে এরকম। গিয়েছে। আমরাই জোর করছি যে এখন আর এত চাপ নিজে নেওয়ার দরকার নেই এখন অন্তত একটা বুয়া রাখো। তো এখন বুয়া রাখছে। নাহলে আম্মু হচ্ছে কি ওই হ্যাঁ, যে কিছু কিছু মানুষ থাকে না যে এই কাজটা সে নিজেই করবে। মানে আমার মধ্যে এই স্বভাবটা আছে হ্যাঁ। যে আমি জানি যে অন্য কেউ হইলেও পারবে বাট এটা আমারই করা লাগবে। হ্যাঁ এটা আমি হ্যাঁ, খুব নিজের খুঁতখুঁতে। কাজটা নিজে করে যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে যে নিজের কাজটা নিজে করার মাধ্যমে আরেকজন আমার সামনে করতেছে কিন্তু আমার হচ্ছে ধ্যাৎ আমি মনে হয় আরেকটু বেটার করতে পারবো। যেটা তো এভাবে করা হয়। হ্যাঁ এবং রান্না রান্না করার ক্ষেত্রে বেশি আমার রান্নার সময় কেউ এসে যখন নাক গলাইতে থাকে না আমার বিরক্ত লাগে আমার মনে হয় যে প্লিজ আমি জানি এই কাজটা অনেক অনেক সময় লাগবে বাট স্টিল আমি এটাই করবো। আমিই করবো এটা আমার তো সময় লাগবে। আমার তো রান্না করার সময় পাশে দাঁড়ায় কেউ কথা বললেও বিরক্ত লাগে। মানে হেল্প করা তো দূরের কথা। আবার এটাও বিরক্ত লাগে যে হেল্প করতেছিস না কেন? দাঁড়ায় আছিস কেন?
কেন? তোমার পুকি আসে না, পাশে দাঁড়ায় না, পাশে এসে তোমাকে ডিস্টার্ব করে না? আর দাঁড়াই তো মানে দাঁড়ায় থাকে, কিন্তু ওই যে দাঁড়ায় যে হ্যাবলার মতো দাঁড়ায় থাকা, যে ওইটাও বিরক্তিকর, যে হ্যাবলার মতো দাঁড়ায় আছিস কেন, কিছু যখন করবি না, আমার তো জিনিসপাতি নাড়তে চাটতে কষ্ট হইতেছে, দাঁড়ায় থাকবি কেন, দূরে গিয়া বস। খুবই annoying লাগে। আচ্ছা, তোমার পুকি কি বাংলা বুঝে? না। হ্যাঁ রে, তাহলে শান্তি মতো গালিও দিতে পারো না, না? এই একটা ঝামেলা, আরে ইংলিশে তো কোনো না, গালি নেই। আমার তো ল্যাঙ্গুয়েজ তো আমার চাকমা, আমার তো মাতৃভাষা চাকমা, তো আমি তো হুম চাকমাও হুম পারি, হুম আবার হুম। মানে বাংলা ভাষাও তো বলতেছি। তো তোমার মানে ও দুইটার একটা ও তো বুঝে না ঠিকঠাক। আচ্ছা। তো কোনো অসুবিধা হয় না আরকি। যে মনের আনন্দে যা ইচ্ছা তাই বলতে পারি। যখন মেজাজ খারাপ হয়, যখন যেই ভাষাটা আসতেছে ওটা বলে দিতে পারতেছি। বাট সমস্যা হচ্ছে, ধরো আমরা যখন গালি দেই তখন মজা কখন লাগে, যখন সামনের মানুষটা রিয়াক্ট করে এবং সেটা বুঝে। বাট তুমি তো তাহলে কোনো স্যাটিসফ্যাকশনই পাও না যে সামনের মানুষটা রিয়াক্টই করতে পারতেছে না, না, কারণ সে না, বুঝতে ব্যাপারটা হচ্ছে যে আমি তো গালি দিতে চাই না। আমি তো তার সামনে সোজা মানে ভালো থাকতে চাই। যে ভিতরে, ভিতরে তো আমরা গালি দিই কত কিছু। কিন্তু ওই যে আমার ওইটা হয় না আরকি, যে বুঝে না যেহেতু আমি গালি দিচ্ছি বুঝতেছে না, তার মানে আমি তার সামনে ভালো আছি। হুম হুম। আহ, আচ্ছা, আমরা কি ফেসবুকে এরকম। লাইভে আছি? হ্যাঁ, আমরা ফেসবুকেও লাইভে আছি। আমাদের ফেসবুকেও লাইভ চলতেছে। Wow. ও, তুমি তাহলে কমেন্ট হ্যাঁ। ওখান থেকে দেখতেছো? আমি এটাই ভাবতেছি কমেন্ট কোথা থেকে আসতেছে। উম না আমার আচ্ছা, আমি হচ্ছে যে আজকে তোমাকে নিয়ে আমি স্টুডিওতে ১ম হচ্ছে যে শো করতেছি। বুঝছো? এর আগে তো সব আমি আচ্ছা। বাসায় করতাম। আমি হচ্ছে যে নতুন একটা মানে কাজ করতেছি আরকি বর্তমানে। একটা স্টুডিওতে হুম। জয়েন করছি। মানে আমি মেইনলি স্টুডিওতে না, মানে উনাদের ২ টাই একটা জায়গায় আরকি। মানে উনাদের স্টুডিও আছে, প্লাস হচ্ছে যে তোমার এটা কি বলে? ওই যে আ ট্যুরিজম মানে হোটেল বিজনেসও আছে। আমি ওই দিকটাই দেখতেছি। তো এই হোটেল বিজনেসে ধরো তোমার যে মানে আমাদের শ্রোতা আরকি যারা আছে, তারা যদি চায় যে মানে বিশ্বের যেকোনো হোটেলে থাকতে, তারা আমাদের এখান থেকে বুকিং করতে পারবে। মানে আমরা ডিসকাউন্টে দিব, অনেকখানি ডিসকাউন্ট। যে এভরিডে ইজ এ ডিল ডে আমাদের জন্য। এরকম আরকি ব্যাপারটা। আচ্ছা, আচ্ছা, বুঝতে যে পারছি। যারা মানে ট্রিপে যেতে চায় বা লাক্সারিয়াস কোনো হোটেল বা যেকোনো হোটেল বিশ্বের যেকোনো প্রান্তে, তো ওইটা আমরা মানে বুক করে দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। মানে এনি কাইন্ড অফ বুকিংস এর জন্য হচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হোটেল বুকিংস। ওকে। ও, এটা কি তাহলে তোমার এই নতুন জব? হ্যাঁ, আচ্ছা। এটা আমার নতুন নতুন চাকরি জব। আমি করতে। হচ্ছে যে আজকে কতদিন? ৩-৪ দিন। আমি চাকরি করতে চাই না ভাই। আমার ভাল লাগে না চাকরি করতে। কিন্তু কি করব? যে ওয়ার্কিং উইমেন তো হইতেই হবে। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো আরেকটা ফ্লেক্স মারা যাবে না যে আই এম আ ইন্ডিপেন্ডেন্ট আরে ওয়ার্কিং ওমেন। আ আমি ইন্ডিপেন্ডেন্ট হইতে চাই না ভাই। জীবনে অনেক ইন্ডিপেন্ডেন্স হইছি। আর দরকার নাই আমার ইন্ডিপেন্ডেন্স হওয়ার। আমার হচ্ছে যে এখন আমি একজন হাউসওয়াইফ হব। আমাকে হচ্ছে পালবে। পারলে আমাকে খাওয়াইও হম। দিবে। বুঝছো? ২ বেলা। তুমি যে পরিমাণে হচ্ছে অলরেডি দিয়ে ফেলছো, হ্যাঁ, ৩ বেলা রান্না করে বা হর হামেশা নতুন নতুন রেসিপি আপলোড মানে সার্ভ করে, সে তখন তোমার খাওয়াবে না। সে উল্টা আরো তোমার হাত থেকেই রান্না করে খাবে, যে তুমিই রান্না করো, কারণ তোমার হাতের রান্না ছাড়া তো আমি খেতেই হ্যাঁ, পারবো হ্যাঁ। না। আর মানে ওকেই যে বিয়ে করতে হবে এরকম তো কোনো কথা নাই। যে দুনিয়ার তো ছেলের আচ্ছা অভাব আচ্ছা নাই। আচ্ছা। কিন্তু আমি চাই যে হুম। যাকেই বিয়ে করি না কেন, সে আমাকে হচ্ছে যে মানে আমি ওয়ার্কিং উইমেন হইতে চাই না, আমি ইন্ডিপেন্ডেন্ট ওমেন হইতে চাই না। আমাকে হচ্ছে যে বাসা ভাড়া থেকে শুরু করবে সবকিছু আরকি। ওই পোলাটাই হচ্ছে যে সব চালাবে। যে আমি একটু মাঝে মধ্যে মন চাইলে রান্নাটা করব, মন না চাইলে করব না। যেদিন একটু ইচ্ছা হবে যে বের হব, ওইটাই। যে কি হবে এত কিছু করে? আচ্ছা। আচ্ছা, তোমার কি কখনো মানে মিডিয়াতে কাজ করার ইন্টারেস্ট জাগছে? মানে তোমাকে দেখে আমার কেন জানি আমি এরকম তো মনে হয়। সিনেমার নায়িকা হতে চাই। স্পেশালি তোমার ওই ভিডিও গুলো খুব মজার ছিল। হ্যাঁ, হচ্ছে তুই আমি দুই চা, আমরা দুই বোনের মতো, তোর শাড়ি আমি আমাদের পরবো। বোনের আমি মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি। এটাই তো স্বাভাবিক। তারপরে শাবনূরের ডায়লগ গুলো স্পেশালি। ও ভাই। আচ্ছা, তোমাকে একটা কোয়েশ্চেন করি। আমরা একটু হুম। সিরিয়াস একটা কোয়েশ্চেন করি তোমাকে। ওকে ওকে। তোমার জীবনে তোমার এই যে এত বছরের জীবনে তোমার ইনফ্লুয়েন্সিয়াল মানে উইমেন কারা বা কে? আচ্ছা, যারা আমার লাইফে মানে খুব যাদেরকে বেশি দেখে বা influence করেছে। ইম্পোর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা।
আহ, প্রথমে তো আমার আম্মুকেই বলবো, আনডাউটেডলি। হুম কারণ ওই যে বললাম না, আমার স্বভাব, আচরণ, আমার অ্যাক্টিভিটিস, আমার খাবার দাবার হুম সবকিছুতেই কিন্তু আম্মুর প্রভাব আছে। কারণ আম্মু যদি ছোটবেলা হুম থেকে ওভাবে করে আমাদেরকে বড় না করতেন, তাহলে হয়তো বা আমি এই পর্যন্ত টিকতেই পারতাম না, সার্ভাইভ করতেই পারতাম না। তখন ওই যে হয়তো বা লুতুপুতু ছেলে মেয়েদের মতো এরকম করতাম, আর 2 দিন পরে বাসায় গিয়ে বলতে কানতাম যে আমার দ্বারা সম্ভব না, আমি পারছি না, আমাকে তোমরা প্রাইভেটে ভর্তি করে দাও। হ্যাঁ, so I cannot survive. আচ্ছা, তো আম্মুর আম্মুর মানে ইয়ে স্বীকার করার জন্য আসলে আমার কাছে কোনো ভাষা নাই। এটা একজন। আর আর ইনফ্লুয়েন্সিয়াল, আচ্ছা, আহ একজন টিচারের কথা বলবো আমি, যার বাচ্চাকে আমি হুম পড়াই, মানে আমাদের ডিপার্টমেন্টের উনি। তো ক্যাম্পাসে এসে যেই টিচার বা যে ম্যাডাম হচ্ছে সব থেকে ভালো আমাকে বুঝেছেন শুরু থেকে, এন্ড মানে আমার আসল রূপটা বা আমার হয় না যে আমার বইটা আমি সবসময় বন্ধই করে রেখেছিলাম, সেই বন্ধ বইটা থেকে যেই হুম পাতাটা খুলে যে টিচারটা হচ্ছে সব থেকে ভালো বুঝতে পেরেছেন এবং আন্ডারস্ট্যান্ডিংটা এখন পর্যন্ত ওরকম বিল্ড আপ হচ্ছে, সেটা হচ্ছে ওই টিচার। ওনার নাম হচ্ছে ফাহমিদা সুলতানা তানজিমান। তো তানজি ম্যামকে আমি অলওয়েজ হচ্ছে মন থেকে ধন্যবাদ জানাবো। এবং মানে আমার একাডেমিক লাইফে তো অবশ্যই তার মানে অনেক কৃতিত্ব আছে, কারণ অনেক থিওরি আমি না বুঝলে ওনাকেই জিজ্ঞেস করি, আমার যে কোনো কিছু না বুঝলে আমি ওনাকেই জিজ্ঞেস করি, যে কোনো ডিসিশনে আমি নিতে পারছি না, মানে দ্বিধাতে ভুগছি, আমি ওনার কাছে জিজ্ঞেস করি। তো আমার এখন এসে হচ্ছে অনেকটাই আমাকে অনেকভাবে হেল্প করেন উনি। সো অবভিয়াসলি এই দুইজন, সো দুইজনই দেখে বলতে গেলে কাইন্ড অফ সেম ইসের মধ্যে পড়ছে, মানে আহ, মা, শিক্ষক। সো মানে আমার কাছে খুব ভালো লাগে, আমি আই আই রিয়েলি এটা তোমার ফিল প্রেমিকাও হইতে দ্যাট। পারে, যদি তোমার কোনো প্রেমিকা থাকে, মানে সে যদি তোমাকে কষ্ট দিয়েও চলে যায়, সেও হইতে পারে যে ওর জন্য আমার জীবনে এই এই ক্ষতি হয়েছে, বা আমি এই এই শিক্ষা পাইছি। দেখো, কোনো মানুষ যখন তোমার জীবন থেকে চলে যায় তখন তো অবশ্যই তুমি একটা লেসন পাও, তাই না? এবং আমি এটাতে বিশ্বাস করি যে মানে যার মানে যাকে হচ্ছে তোমার জন্য সেট করা হয়েছে, যে তোমার লাইফে আসার, সেই কিন্তু আলটিমেটলি আসবে এবং সেই তোমার লাইফে থাকবে। এর বাইরে যা হুম যে এসে চলে যাচ্ছে, আসতেছে, কয়দিন থাকতেছে, আবার চলে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার একটা লেসন হিসেবে আসতেছে। তো ওগুলো তো লেসন। হুম আমি বলবো যে ধরো আমার মানে আমি যদি আমার প্রাক্তনের কথা বলতে চাই, অবভিয়াসলি তার চলে যাওয়ার পর আমি অবভিয়াসলি কিছু কিছু ইয়ে পাইছি, লেসন পাইছি, যে আমার এইভাবে করা উচিত, আমার এখন এইভাবে চলা উচিত, তাহলে আমি এই কাজটা না করলে হয়তো বা এখন ভালোভাবে আগাইতে পারবো। সো অবভিয়াসলি মানে ভুলগুলো থেকে তো মানুষ শিক্ষা নেয়। সো সব মিলাই আর কি। বাট আমার মেইন বলতে গেলে আমি বলবো যে আমার মা এবং আমার ওই টিচার। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করি। তুমি মানে তুমি যেহেতু জীবনে প্রেম করছো, তুমি বয়ফ্রেন্ড হিসেবে কেমন নিজেকে, মানে কত মার্ক করবা? আচ্ছা, 10-এর আমার মধ্যে কত প্রেম দিবে নিজেকে? আমার প্রেম হচ্ছে ওভাবে করে কি বলে, প্রেম ওভাবে হয় নাই বলতে গেলে কি মানে আহ, প্রেম একটা হয়েছে, আর মানে ধরো ওইটাই আহ, টিকে নাই। সো ওই যে বললাম না যে চলে গেছে। সো এখন আহ, আমার কিছু খামতির কারণেই হয়তো বা টিকে নাই। সো আমি বয়ফ্রেন্ড হিসেবে মনে হয় খুব একটা বেশি ভালো না। আমি হয়তো বা হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো বা ভালো টিউশন করাই, ভালো বুঝাই, হয়তো বা ওইদিকে ভালো, কিংবা হচ্ছে বা আমি হয়তো বা একাডেমিক লাইফে ভালো হইতে পারি, বাট আমি বয়ফ্রেন্ড হিসেবে আই থিঙ্ক আমার ভালো না। সো 10 আউট অফ আমি কত 6 দিব, মানে 6 আউট অফ 10, অ্যাভারেজ আর কি, আমি খুব একটা বেশি ভালো না। আচ্ছা আচ্ছা, এভারেজ বলতে মানে এখন মেয়েদের তো এক একজনের প্রেফারেন্স এক এক রকম, তাই না? এটা তো তোমারও, হুম, তোমার হাতেও কিছু নাই। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং তুমি কিভাবে তোমার গার্লফ্রেন্ড কে ট্রিট করতেছো, বা কিভাবে তুমি কথা বলতেছো তার সাথে, কিভাবে তার সাথে ডিল করতেছো, ওইটাই আর কি, যে তুমি ওগুলো করতে পারো কিনা। এই জন্য এক্স্যাক্টলি, জিজ্ঞেস হ্যাঁ। করলাম যে কত দিবা নিজেকে। হ্যাঁ, মানে তখন ধরো হ্যাঁ করতে পারি নাই বিধায় হয়তো বা আর রিলেশনটা ওয়ার্ক করে নাই। হ্যাঁ, আমি হয়তো বা আমার তরফ থেকে 100% দিতে পারি নাই বলে হয়তো বা ওয়ার্ক করে নাই। দ্যাটস ওয়াই আমি ওইটা বললাম। বাট এখন তো অনেক কিছুই ইমপ্রুভ করছি, বা আমার কাছে মনে হয় যে এখন যদি আমি রিলেশনে যাই হয়তো বা আমি ওই ভুলগুলো আর কখনো করবো না। আমি হয়তো বা ওভাবে সময় দিব, কিংবা আমি ইমোশনালি হয়তো বা ওভাবে একটা ব্যালেন্স মেনটেন করে চলবো, যে আমার উপর যে কেউ যদি, আমি আগে থেকে ক্লিয়ার করে নিবো যে আমার উপর কেউ ইমোশনালি আগে থেকে কানেক্টেড হয়েও না, আমার সবকিছু আগে জানো, সবকিছু বুঝো। কারণ অবভিয়াসলি আমি সব দিক থেকে তো আর ভালো মানুষ না, তাই না? আমার ভুল, খারাপ, পজিটিভ, নেগেটিভ সবকিছু যদি তোমার পছন্দ হয়, দেন তুমি আমার সাথে হচ্ছে
আগাও। আমি প্রেশার করবো না, আমি কখনোই হচ্ছে ইভেন আমি এটাতে কখনো বিশ্বাসীও না যে কাউকে জোর করে হচ্ছে সম্পর্কে রাখা যায় বা রাখা উচিত। আমার মনে হয় না এটা। হুম 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 হুম। আমার ক্ষেত্রে তো আমি বলবো যে আমার জীবনের সব প্রেমই হচ্ছে প্রথম প্রেম, এবং হচ্ছে যে ওইটাই মনে হয় যে আমার শেষ প্রেম, আমি ওকেই বিয়ে করবো, বুঝছো? ওই যে হ্যাঁ, মাই বেস্ট ফ্রেন্ড আফটার 66 ব্রেকআপ, আফটার 6000 ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, তো মানে মানে প্রেম তো আমি হচ্ছে আমার 100% দিয়ে আমি প্রেমটা করবো, বুঝো নাই যে মানে প্রেম তো খুবই সুন্দর, ভালোবাসা খুবই সুন্দর। তো মানে 100% কেন দিব না? অবশ্যই দেবো। এরপর যদি না হয় তখন তো কিছু করার নেই। তখন তো হচ্ছে মন ভেঙে যায় আর কি, ভেঙে চুরমার হয়ে যায়। তোমার তোমাকে যতটুকু অনলাইনে দেখি, অবভিয়াসলি মানে অনলাইনে দেখে তো আর সবটুকু জাজ করা যায় না, এটা মানে উচিত না। বাট যতটুকু মনে হয়, আমার কাছে মনে হয় যে তুমি হয়তো বা 100% দাও, কিংবা হচ্ছে কেয়ার করো অ্যাটলিস্ট। হ্যাঁ, মানুষের ফিলিংস এর যে কদর করা সেটা করো, বা এত সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছ। এন্ড যে মানুষটা এত সুন্দর রান্না করে খাওয়াইতে পারে, সে আর যাই হোক মানে কাউকে কষ্ট দিয়ে হচ্ছে ইয়ে করবে এমন, মানে আমার এটা মনে হয় আর কি, বেসিক ধারণা। আমি খুবই ভালো একজন মানুষ, বুঝছো, এটা আমি নির্দ্বিধায় বলবো। নিজের তারিফ নিজে করতে আচ্ছা, পারে। তুমি আমি তোমাকে আরো কয়েকটা সিরিয়াস কোয়েশ্চেন করি। হ্যাঁ, তুমি তো এখন বর্তমানে ইউনিভার্সিটিতে পড়তেছো, অলমোস্ট ফোর্থ ইয়ারে চলে আসছো। তোমার নিজেরও একটা ছোট বোন আছে, তো সবকিছু মিলাই যে তোমার মানে তুমি মেয়েদের বা নারীদের কাছে কতটুকু সেফ, যে তারা তোমার আশেপাশে থাকলে কতটুকু সেফ ফিল করে, এই নিরাপত্তা কি তুমি দিতে পারো মানে তোমার ব্যক্তিগত ইয়া থেকে? আনডাউটেডলি এন্ড 100%। আমার কাছে এটা মনে হয় যে আমার, ইভেন তুমি যদি আমার ক্লোজ ফ্রেন্ডদের মানে কথা শুনতে শুনতে চাও, আমার বেশিরভাগ ক্লোজ ফ্রেন্ডরা মেয়ে, কারণ তারা আমার কাছে সেফ ফিল করে। আমার খুব কাছের বন্ধু হচ্ছে উম্মে হাবিবা প্রমিক, ওর রোল 1, আমার রোল 2। তারপর হুম। হচ্ছে সাদিয়া আক্তার প্রিয়া। তো এদের নাম আমি মেনশন করছি কারণ আমি সত্যি হচ্ছে মানে এদের ক্লোজ ফ্রেন্ড, এরা আমার খুব কাছের। তারপর স্নিগ্ধা, আঁচল। আচ্ছা। সো উইমেন আমার আশেপাশে সেফ। এন্ড আমি কেন হচ্ছে এগুলোর প্রতি খুব বেশি মানে কি বলে, এটা কি বলে সেন্সিটিভ কেন, কারণ আমার নিজের লাইফে তো আসলে এগুলো অনেক ঘটনা ঘটেছে। তো আমি জানি আসলে এগুলার কষ্ট বা হচ্ছে এগুলার ইয়ে, মানে এগুলা ট্রমা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে মনে হয় যে না, অ্যাজ আ মেল আমার ওই সেফটিটুকু অ্যাটলিস্ট দেওয়া উচিত, যে আমি আশেপাশে থাকলে যেন কোনো মেয়ে অ্যাটলিস্ট আনসেফ না ফিল করে। মানে অ্যাটলিস্ট আমার হ্যাঁ। চাহনিতেও যেন এমন কোনো প্রকাশ না পায়। হুম। ওয়াও, থ্যাংক ইউ। মানে এত সুন্দর করে বুঝায় বলবা। আর তোমার তো নারী বান্ধবী দেখে তোমার মানে বাদ বাকি বন্ধু যারা আছে তারা জেলাস না যে তোর আশেপাশে এত নারীরা কেন? হ্যাঁ, শুরুতে তো অনেক ইয়ে হতো যে কিরে ভাই তুই আমাদের সাথে মিশিস না কেন, খালি মেয়েদের সাথে কেন মিশিস। হ্যাঁ, আমি দেখছি যে ভার্সিটি উঠে মানে বেরিয়ে চাইতে মানে বেড়ারাই বেশি টক্সিক। ট্রু। আই ডোন্ট নো তুমি এটার সাথে রিলেট করতে পারো কিনা। আহ, ছেলেরা উল্টা কুটনামি হ্যাঁ বেশি করে। And মানে আগ বেড়ায় ঝগড়া করবে কোনো কারণ ছাড়াই। আমার ক্লাসে অনেকগুলো আছে হ্যাঁ, এরকম, এটা আমি নাম ট্রু। মানে ঝগড়া, বলতে মানে পারবো। ঝগড়াটা তো বাদ, মানে ওই যে টক্সিসিটিটা যে বললা। হুদাই কুটনামি করবে, ওই যে জলসার সিরিয়ালের ইসেদের মতো, ভিলেনদের মতো। হ্যাঁ, স্টার জলসা সিরিয়ালের যে হ্যাঁ, ভিলেন গুলা আছে, শাশুড়ি বা ওই যে দেবর গুলা, যারা সারাক্ষণ ওই যে ভাবির পেছনে লেগে থাকে। হ্যাঁ, ভাবি কি করলো সেটা, ভাবি কি রান্না করলো, কেমনে রান্না করলো, এসব। খুঁত So, ধরতে আমাদের থাকে আরেকজনের। সিরিয়াস লেভেলের, এন্ড ছেলেরা এটা বেশি করে। মানে মেয়েদের না না, বাই নেচার ওটা মনে হয় যে না, যে মেয়েরা তো এগুলো করে, বাট স্টিল মেয়েরা যতটুকু না করে না, তার থেকে বেশি ছেলেরা করে। এন্ড এই যে আমার আমার হচ্ছে কি জানো, আমার লাইফে একটাই সিম্পল ফান্ডা, সেটা হচ্ছে আমি নেগেটিভিটি এন্ড টক্সিসিটি খুব অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার কথা হচ্ছে আমার তার সাথে যাচ্ছে না, কোনো সমস্যা নেই, সে তার জায়গায় ভালো আছে, এমন না যে তাকে আমি ঘৃণা করছি। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তোমার আমার খুব বেশি আমিও। পিরিত দরকার নেই। হ্যাঁ, একটা আচ্ছা, হ্যাঁ মিউচুয়াল আরেকটা, আর কি। হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে, আমরা যেহেতু লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের পডকাস্ট শেষ হয়ে যাবে। হুম। তোমার ধরো তোমাকে হচ্ছে একদিনের জন্য একটা পাওয়ার দেয়া হলো যে তুমি বাংলাদেশের একটা পলিসি বা কয়েকটা পলিসি চেঞ্জ করতে পারবা, ধরো 3টা পলিসি চেঞ্জ করতে পারবা, যে ওই ক্ষমতা তোমার হাতে আছে, তুমি কোন কোন পলিসি চেঞ্জ করবা? আচ্ছা,
প্রথম যেটা মাথায় আসে, মানে তুমি তো হঠাৎ করে এই প্রশ্নটা করলা, এটা তো চিন্তা করি নাই কখনো। প্রথম যেটা আমার অলওয়েজ, যেটা আমার মন থেকে আসে, সেটা হচ্ছে আমি কোনো শ্রেণী বৈষম্য চাই না। আমি চাই, মানে যেটা আমার মেইন মনে হয়, কারণ ওই এত ঝামেলা, এত বৈষম্য আসে কিন্তু ওই শ্রেণী বৈষম্য থেকে। তো কোনো শ্রেণী বিভাজন হুম, থাকবে না, সবাই একই কারেন্সির আন্ডারে চলবে। হ্যাঁ, সবার কাছে একই রকম টাকা পয়সা থাকবে, সবাই একই এটাকে কি বলবো আমি, পেশায় থাকবে, মানে একই ধরনের পেশায় থাকবে। মানে একজন রিক্সা চালকের পেশাকে যেমন শ্রদ্ধা, সম্মান এবং সম্মানই দেওয়া হয়, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারের পেশাকেও যেমন ওই সম্মানই দেওয়া হয়, দুটোই। সোসাইটিতে যখন এইটা চলে আসবে না, তখন আর আসলে কোনো ঝামেলা থাকবে না। যে আচ্ছা ঠিক আছে, ও তো রিক্সাওয়ালার ছেলে, ওরে আমরা কেউ বন্ধু বানাবো না। ও ক্লাসে একটু কর্নারেই থাকো, আমরা ওর সাথে কথা বলবো না, ওর গায়ে ময়লা। So, এই যে চিন্তা ভাবনা গুলো কখন আসে জানো? ওই যে যখন কোনো মানে ডিসক্রিমিনেশন থাকে আর কি, শ্রেণীর। তো আমি এটা চাই না। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। তো সেকেন্ডলি হচ্ছে, আমার কাছে মনে হয় যে আহ, মানে যেটা, যে কি বলে, শিক্ষার যে ব্যাপারটা, শিক্ষার ব্যাপারেও যে ডিসক্রিমিনেশন আছে, এটা তো চরম লেভেলের ডিসক্রিমিনেশন। এটা আমি জানি না এটা এই টাইপের কান্ট্রি গুলোতেই বেশি কিনা, কারণ একই কান্ট্রিতে তুমি কাউকে হচ্ছে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছ, কেউ বাংলা মিডিয়াম পড়ছে, কেউ আবার মাদ্রাসার শিক্ষা নিচ্ছে, হ্যাঁ, কেউ আবার পড়ছেই না, পড়ার সুযোগই পাচ্ছে না, অ্যাটলিস্ট প্রাথমিক লেভেল পর্যন্ত পাচ্ছে না, যারা ধরো বস্তিতে থাকছে। হ্যাঁ, সো এটা কেন থাকবে, মানে এটা কেন হবে? একজন সরকার হিসেবে তোমার দায়িত্ব না যে তুমি হচ্ছে সবার শিক্ষাটাকে হচ্ছে এনশিওর করো? হ্যাঁ, মানে এমন না যে তোমার খুব টপ লেভেলের শিক্ষা দিতে হবে, বাট অ্যাটলিস্ট একটা বেসিক অ্যামাউন্ট অফ মানে এডুকেশন তো সবাই বেসিক লেভেলের শিক্ষা যেটা হচ্ছে মানে ক্লাস 10 সবাই পর্যন্ত যেটা করা, মানে প্রাইমারি তো মানে ক্লাস 10, আমি আমার হিসাব মতে ক্লাস 10 এন্ড কলেজ পর্যন্ত পড়ানো উচিত। এক্স্যাক্টলি, কারণ তুমি ক্লাস 10 আর কলেজ পর্যন্ত না পড়লে তো আসলে জীবনই চলতে পারবে না। মানে একজন বাপ মারও তো ভেরি ট্রু। আসলে তার বাচ্চা কাচ্চাকে পালন করতে গেলে না, মানে এই ক্লাস 10 পর্যন্ত পড়া জানা লাগে, নাহলে কিন্তু সে তার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবে না, জানবেই না যে এই জিনিসগুলো কেমন, কেন হয়, কিভাবে বোঝাবে ছেলে মেয়েদেরকে। তখন গিয়ে কিন্তু ওই যে আবার ওই ছেলে মেয়েগুলো আবার রিপিট হয়, ওই ছেলে মেয়েগুলো আবার তার ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারে না, পড়াইতে পারে না। সো এগুলো কিন্তু ওকে, মানে কার সাইকেল। জানি একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার জানি একটা বাণী আছে না যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি হ্যাঁ, হ্যাঁ, উপহার দিব বা দিব, এরকম আর হ্যাঁ, কি। নেলসন ম্যান্ডেলা বলছিলেন। তো এই লাইনটা তো অবভিয়াসলি খুব হ্যাঁ মানে সত্য। আর থার্ড আমার মাথায় আসছে না, থার্ড কি বলবো। থার্ড হচ্ছে আমার দেশ থেকে আসলে ভাই যে পরিমাণে চলতেছে, এগুলো বন্ধ হয়ে যাক। আমি চাই না যে ধর্ম নিয়ে কোনো ঝামেলা চলুক, কারণ এটা জানো কি, আমাদের ইসলাম ধর্ম নেই এগুলো বলা নাই যে তোমরা অন্য ধর্মের মানুষকে পোড়াও, ওইগুলা মূর্তি ভাঙো, হ্যাঁ, কিংবা হচ্ছে মন্দির পুড়ায় দাও, কিংবা তুমি জানো এইগুলা যারা করতেছে না আমাদের, মানে আমাদের ধর্মের থেকে, এটা আরো তারা আরো বেশি ধর্মটাকে বাজেভাবে রিপ্রেজেন্ট করতেছে, প্রেজেন্ট বলবো না, রিপ্রেজেন্ট করছে। কারণ আমাদের ধর্মে কিন্তু এগুলো বলা নাই, আমাদের নবী রাসূল এটাই বলছেন যে ওদেরকে ওদের মতো পূজা করতে দাও, ওদেরকে ওদের ধর্ম পালন করতে দাও। তোমরা কখনো এটার উপর ইন্টারফেয়ার করবে না, এটা সুন্দর মতো বলা আছে। তারপরেও এরা হুম এদের হুম। মতো ধর্ম বানাবে, এরা এদের মতো করে নর্মস রুলস বানিয়ে হচ্ছে কি করতেছে যে হিন্দুত্ববাদ নিপাত যাক, হ্যাঁ, হ্যান ত্যান। আমি খুব স্টুপিড লাগে আমার এই পিপলদেরকে, হচ্ছে খুবই স্টুপিড লাগে যে কত পরিমাণে জ্ঞানের অভাব থাকলে মানুষ এগুলা করে। যে যার নিজের ধর্মে, মানে ইসলাম ধর্মের প্রতি এটলিস্ট বেসিক জ্ঞানটা নাই, যে ইসলাম ধর্মে কি বলছে, তুই কোন আয়াত তুলে একটু পড়ে দেখ যে তোরে কি বলছে। বিরক্ত লাগে আর কি। যাই হোক, আমি হ্যাঁ, চাই এই জন্য আমার ওই যে দেশে বেসিক শিক্ষা, তুমি একটু আগে যেটা বললা যে শিক্ষার যে লেভেলটা ক্লাস 10 পর্যন্ত করা বা পারলে মানে সবাইকে আর কি শিখানো, কোন পিপল গুলো মানে করছে ওইটাই বলতো, ঘুরে ওই ফিরে। যারা জানো না, যাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হয় না। তুমি কিন্তু করবো না, কারণ আমরা জানি, হ্যাঁ, তুমি আমি বা যারা আমরা অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করছি, এবং যারা ট্রুলি পড়াশোনা করছে, এমন না যে ফাঁকিবাজি করছে, ওই যে ফাঁকিবাজি স্টুডেন্টরাও কিন্তু এগুলো করতেছে, যারা এই যে আন্দোলনে করতেছে না, ইনস্টিগেট করতেছে বা প্রোপাগান্ডা তারা জেনারেট করতেছে, এগুলো কিন্তু ওই যে ফাঁকিবাজ স্টুডেন্ট। আমার আমার ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যেটা বলতে চাই, মানে ধর্ম নিয়ে যেটা বলি, ধর্ম তো একটা যার যার পার্সোনাল ম্যাটার, তো এটা হচ্ছে ওর মতো হুম, ওকে হ্যান্ডেল করা উচিত। যতক্ষণ না হুম, একটা মানুষ হচ্ছে যে আমাকে আইসা গায়ে পড়ে কোনো ক্ষতি করতেছে না, বুঝো না? এক্স্যাক্টলি। ক্ষতি করতেছে না বলতে কি, আমাকে মারতেছে না। যে আমার হুম, কথা হচ্ছে যে যার যার মতো যে অবস্থানে থাকলেই তো হয়, সবাই সবার মতো থাকুক।
যে হুম। মিলেমিশেই তো থাকতে হবে শেষমেশ, এটা হচ্ছে যে কথা। যে আর মানে এটা আসলে আশেপাশে কোনো ঝামেলা হলে, মারামারি করলে এটা তো পুরা সমাজেরই ঝামেলা। এটা বুঝতে চায় না, এবং এটা আমার কাছে মনে হয় যে এগুলো তারা ইচ্ছাকৃত ভাবেই করে। ইচ্ছাকৃত ভাবে কেন করে? কারণ এগুলা করলে আসলে কি হয়, এই যে রাজনৈতিক অস্থিরতা গুলো চললে বাকি সমস্যাগুলোর দিকে আলোকপাত করা যায় না, বাকি সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলি না। ধরো এই যে এখন চুপ আছি, ধরো আরো আমাদের দেশে তো আরো অনেক সমস্যা, তাই না? ওই সমস্যাগুলো নিয়ে তো আমরা কথা বলতেছি না, কারণ এইগুলো এখন হাইলাইটেড হয়ে আছে। তো এই যে যে হ্যাঁ, মানুষগুলা হ্যাঁ। যেগুলো করতেছে, মানে ইচ্ছা করে যে ধর্মের এই যে মানে মানে মানুষ বুঝে না ধর্মের ইস্যুটা কোনো ইস্যুই না। মানে না ধর্মের না বাইরেও কোনো অনেক বড়, বড় ইস্যু আছে যেগুলো আমাদের রাষ্ট্র, আমাদের দেশ গঠনের exactly, জন্য দরকার। আমরা পড়ে আছি হ্যাঁ, ধর্ম নিয়ে। মানে বাকি সবকিছু বাদ। আমার দরকার, মানে আমার এটাই হচ্ছে হওয়া উচিত সায়েন্স না। দরকার, আমার দেশের হচ্ছে ল্যাব বেশি বেশি দরকার, কম্পিউটার শিক্ষা সবার জন্য দরকার, আমার দেশের প্রাথমিক শিক্ষা এনশিওর করতে হবে, আমার দেশের এইচএসসি পর্যন্ত শিক্ষা সবার জন্য এনশিওর করতে হবে, আমার দেশের খাদ্য যাতে ভেজাল না থাকে, আমার দেশের খাবার যাতে মানে মূল মুদ্রা যাতে না বাড়ে, আমার যাতে সবাই খাবার পায়। হ্যাঁ, খাবারের দাম বাড়তেছে, এটা সব থেকে বড় ইস্যু আমার কাছে মনে হয়। এবং এইগুলা করে করে হ্যাঁ, খাবারের হ্যাঁ, দাম হ্যাঁ। গুলো তারাই বাড়তেছে। আমার তো খেয়ে পরে বেঁচে থেকে তারপরেই না আমার মুখ থেকে ধর্ম আসবে। মানে মরে গেলে তো ধর্ম নাই। আমার তো আগে খেয়ে বাঁচতে হবে। বুঝো নাই? হ্যাঁ, এগুলা 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 ওরা ইচ্ছা করেই করছে আমার মনে হয়। আচ্ছা আমাদের আমি ৫ জানি। মিনিট সময় আছে। আফ্রিদি তোমাকে র‍্যাপিড ফায়ার কয়েকটা কোয়েশ্চেন করি আমি দ্রুত। ওকে ওকে ওকে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে তোমার মানসিক হেলথ গত ৭ দিনের কথা চিন্তা করে তোমার মানসিক হেলথ কে বা মেন্টাল হেলথ কে ১ থেকে ১০ এর মধ্যে রেট করতে তুমি কত দিবা? 8, কারণ অনেক প্রেশারের মধ্যে ৮। আছি। এই প্রেশারের গ্রেট। মধ্যে থেকেও হচ্ছে এর মধ্যে, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পছন্দের খাবার কি, কি? সেটা যেকোনো ধরনের খাবার হইতে পারে। চা থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে এনি আইটেম। ডেজার্টের যে কোনো আইটেম, মানে একদম পুরো একটা গোত্রই বলে দিলাম। ডেজার্টের মধ্যে তো অনেক গোষ্ঠী আছে, সরি, অনেক খাবার দাবার আছে। তো ডেজার্টের সবকিছু আমার খুব পছন্দ। আরেকটা পছন্দ হচ্ছে আমার খুব ছোট মাছ, মানে আমার মাছ খুব পছন্দ, এন্ড সেটা আচ্ছা, যদি ছোট মাছ হয় তাহলে আনডাউটেডলি আমি ছোট মাছ খুবই পছন্দ করি। আমার মাংসের প্রতি অত একটা ইন্টারেস্ট নেই। আচ্ছা। আর? আর হচ্ছে এই যে ডেজার্টের মধ্যে কিন্তু সব চলে আসছে, মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, রসমালাই। হ্যাঁ, সব ঠিক হ্যাঁ, আছে। আর তারপরে কোন কিছু প্রিয় নাই? আর প্রিয় যে আর প্রিয় খাবারের আর মধ্যে? প্রিয় আর প্রিয় বলতে শাকসবজি থাকতে না। পারে। আচ্ছা, শাকসবজি বলতে আমার শাকসবজি সবই পছন্দ, মানে আমার লাল শাক পছন্দ, পালং শাক পছন্দ। আমি খাবার খুব ভালোবাসি, এই জন্য আসলে না ওভাবে স্পেসিফিক ভাবে বলতে পারছি না, কারণ আমার অপছন্দের কোনো খাবার নাই। আমার সব আচ্ছা, খাবারই খুব আচ্ছা, ভালো আচ্ছা। লাগে। হ্যাঁ, তাইলে আমরা এই টপিক থেকে সরি এখন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার পছন্দের মানে ফেভারিট কুক কে? সে মানে নিজের মা বাদে। সেটা তুমিও হইতে পারো, সেটা আরেকজনও হইতে পারে। আমার ফেভারিট কুক, আমি বলবো আমার ভাই। হ্যাঁ, মেজোটা যেটা আসিফ ওর নাম, ও খুব ভালো রান্না করে। হ্যাঁ। যথেষ্ট মশলাপাতি ইউজ করে, খুব আনহেলদি বাট মজা লাগে। আচ্ছা। ওকে, আসিফ। হ্যাঁ। হ্যাঁ। এর পরের কোয়েশ্চেন হচ্ছে তোমার বাংলাদেশে বা হচ্ছে যে তোমার চিটাগাং এ পছন্দের রেস্টুরেন্ট কোন মানে কোনগুলো বা হচ্ছে গো টু প্লেস, সেটা টং দোকান হোক বা সেটা ভাতের হোটেল হোক বা সেটা নামি দামি রেস্টুরেন্ট হোক, মানে এনিথিং। তুমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হবা, কারণ এরকম কিচ্ছু নাই, নাথিং। আচ্ছা, না আমার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, নাই থাকতে পারে একটা মানুষের ভাই, বাইরে খাইতে ভালো নাই লাগতে পারে, দ্যাটস ফাইন, দ্যাটস শুনেই ওকে। না, হ্যাঁ, সরি, মানে আসলেই না। যেমন আমি কিন্তু বাসার খাবার প্রেফার করি সব সময়। কোনটা কোনটা? আমি নিজেও আমার নিজে রান্না করা বা বাসার বানানো হোমমেড খাবার আমি প্রেফার করি। এক্স্যাক্টলি, আমার মানে বাইরে গিয়ে খাবো এটার চাইতে আমার কাছে মনে হয় যে আমি নিজে বানায় আরো ভালো খাইতে পারবো। তো হুম, হুম, হুম। আর তুমি তুমি তো নিয়মিত স্কিন কেয়ার করো। মানে ছেলেরা যারা স্কিন কেয়ার করতে চায় তাদের মানে তাদের জন্য কি বলবো মানে একদম শর্টলি যে তারা কিভাবে স্কিন কেয়ার করবে? ওকে, ছেলেদের হচ্ছে অবভিয়াসলি প্রতিদিন ডাবল ক্লিনজিং করা লাগবে, কারণ ওদের স্কিন বেশি অয়েলি হয় আর অনেক ধুলাবালিতে থাকে। ডাবল ক্লিনজিং এর জন্য সহজ উপায় বলতে বলে দেই, মানে 2 বার ফেস ওয়াশ ইউজ করতে হবে এমন না। একবার হচ্ছে চায়ের পানি বা চা যখন হচ্ছে
চুলাতে, তখন ওই পানির সামনে গিয়ে যখন যদি স্টিম নাও, তাহলে মুখটা মানে পোর্স গুলো ওপেন হয়ে যায়। তখন তুমি যদি ফেস ওয়াশ করো তখন খুব ভালোভাবে ক্লিন হয়, এন্ড ইউ উইল সি দ্য গ্লো, অ্যাকচুয়াল গ্লো। যখন স্টিম নিয়ে যখন আমরা মুখটা ধুই না, ফেস ওয়াশ করি, তখন খুব ভালো গ্লো আসে। এন্ড অবভিয়াসলি একটা মানে মানে বেসিক যেটা, সেটা হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করা এবং সানস্ক্রিন ইউজ করা। এবং ভালো যেটা হচ্ছে, আমি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার আমার খুব ভালো লাগে, খুব ভালো স্যুট করে আমাকে, কোনো ইরিটেশন নাই। আর সানস্ক্রিনের মধ্যে 3W ক্লিনিক ভালো, মিশা ভালো। আচ্ছা, ওকে, আমরা ব্র্যান্ড প্রমোশন করছি না, কিন্তু তাও আমরা বলে দিলাম আর কি, যদি ছেলেদের কাজে লাগে, আচ্ছা, কেউ যদি রূপচর্চা করতে বাসায় চায়। কথা বলো, এটা হচ্ছে আছে মসুর ডালের গুঁড়া, একটু হচ্ছে তোমার টক দই, শশা কুচি, তারপর হচ্ছে তোমার ওই যে আমি মাঝে মাঝে ইয়ে দেই, গ্রিন টি পাতা দিই, নাহলে হচ্ছে মরিঙ্গা পাউডার দিই, মানে সজনে পাতার গুঁড়া যেটা, এগুলো হচ্ছে তোমার স্কিনকে খুব হাইড্রেটেড রাখবে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আমি দিই হচ্ছে তোমার মাঝে মধ্যে আমি ইউজ করি যে ধরো হচ্ছে চালের গুঁড়া 1 চামচ, একটুখানি টক দই আর একটু মধু। হ্যাঁ, গুঁড়াই গুঁড়া ইউজ করে, কখনো চালের গুঁড়া, কখনো ডালের গুঁড়া, কখনো মানে যেটা যেটা তখন থাকে। চালের গুঁড়া খুব ভালো ভাই, রাইস ওয়াটার যে কি পরিমাণে হেল্প করে, মানে গ্লো, গ্লো, হ্যাঁ, আই জাস্ট লাভ দ্যাট গ্লো। আর হচ্ছে যে যে তোমার মোরিঙ্গা পাউডার যে সকালবেলা খাও, মানে এটা খুব ভালো। মানে সজনে পাতা তো রান্না করে খাইতেও মজা, মানে সবকিছু মজা। মানে কিন্তু ওই যে চাটাও খুব মজা, যে ও এটা তোমাকে খুবই একটা কথা বলি, হেলদি। আমাদের বাসায় কিন্তু এগুলো চলে, মানে বাসায় প্রতিদিন হয় সজনে পাতার গুঁড়া খাবে, ইসবগুলের ভুসি, তুকমা। হ্যাঁ, তো ওই যে অভ্যাসগুলো না হুম। বাসা থেকেই পাইছি। অনেকে বলে না তুই এগুলো কেমনে খাস, আমি বলি যে আমাদের বাসায় তো এগুলো নর্মাল, মানে সকালে কাঁচা বাদাম, ছোলা এগুলা হচ্ছে রাত্রে ভিজিয়ে রাখে, সকালে এগুলা খায়, চিয়া সিডস খায়, নাহলে তিল খায়, মানে যখন যেটা যেরকম আন্টি থাকে। তো তাহলে খুবই স্বাস্থ্য সচেতন, যে তোমাদের অভ্যাসটা করাই ফেলছে এক্স্যাক্টলি, খাওয়ানোর। আমার আব্বু খুবই স্বাস্থ্য ওয়াও। সচেতন, এবং বিশ্বাস করবে না, আহ, যদিও দুইজনেরই প্রায় দুইবারই হচ্ছে তোমার হার্টের জন্য হসপিটালে যাওয়া লাগছে, মানে মাইনর স্ট্রোক হয়েছে দুইজনেরই, খুব ভয় থাকে আমি এই জন্য। বাট স্টিল তারা খুব হেলথ কনসিয়াস, এবং ঢাকা শহরে থেকে এত মানে কি বলে, তাদের ভুঁড়ি নাই, তারা খুব হেলদি। হ্যাঁ, তো যথেষ্ট ভালো আর কি, আমার আচ্ছা, খুব ভালো লাগে। ওই যে যেটা বলছিলাম, ত্রিফলার পানি, ত্রিফলার পানি খুব ভালো। ত্রিফলার পানি যদি তুমি খাও না, তারপর আচ্ছা। হচ্ছে তোমার জামের বিচির গুঁড়া, তো এইগুলো যে ন্যাচারাল জিনিসপত্র যেগুলো আমরা পাই, এগুলোই না ভাই। আমার আর মনে হয় না যে বাইরে থেকে কিছু কিনে এক্সট্রা, হ্যাঁ, ওই দরকার নাই। ভালো খাবা, ভালো গ্লো করবা ভিতর থেকে। আচ্ছা, আমাদের লাইভের একদম শেষে আমরা চলে আসছি, আমাদের আর 2 মিনিট সময় আছে, আমরা বিদায়টা নিই। যে হুম। থ্যাংক ইউ আফ্রিদি, মানে কথা বলা তো শেষ হয় না, কথা বললে আরো কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমাদের যেতে হবে, যে আমারও কাজ করতে হবে আর তোমারও ঘুমাইতে হবে। বাংলাদেশে এখন হুম, হুম, হুম। মাঝরাত, গভীর রাত, আর আমার এখানে তো দুপুর বেলা হইলো মাত্র। এন্ড এই তো, তোমার নবনুর এসে কেমন লাগলো, এক লাইনে? আমার খুব ভালো লাগছে। And আমি খুব অ্যাস্টনিশড হয়েছি, বিকজ আমি ভাবি নাই যে নবনূরের ছেলেরাও হচ্ছে ইনভাইটেড হবে। সো আমার এই সেকেন্ড সিজনটা খুব ভালো লাগছে। এন্ড প্রথমে যিনি এসেছিলেন বিটি পারাম, উনি আমার খুব ফেভারিট, মানে আমি ওনাকে ফলো করি। তো ওনার কন্টেন্ট আমার খুব ভালো লাগে, ওনার ভয়েস খুব ভালো। তো আমার খুব ভালো লাগছে যে আমাকেও হচ্ছে সুযোগ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমার স্পিচ ও শেষ মাই হলো। গুডনেস, ও মাই গুডনেস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর শেষে মানে শেষ করার আগে আমি একটা জিনিস সবাইকে মানে একটা হুম, জিনিস বলি, সেটা হচ্ছে যারা আহ, হচ্ছে যে দেশ বিদেশ ঘুরতে যেতে চান, যাদের হোটেল লাগবে, তারা celestiabooking.com থেকে পেয়ে যাচ্ছেন, মানে সবচেয়ে কম দামে যে কোনো হোটেল, মানে যে কোনো লাক্সারিয়াস হোটেলেও যদি থাকতে চান, আমরা সেই ডিল দিতে পারবো। তো এই আর কি, আমাদের কাছ থেকে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে celestiabooking.com। এন্ড আফ্রিদিকে আরেকবার ধন্যবাদ জানাই। নেক্সট পডকাস্টে দেখা হবে, বাই। আল্লাহ হাফেজ এন্ড বাই বাই। সবাই ভালো থাকবেন। সি